পাওয়ার প্ল্যান্টের উপর কয়েকটা লেকচার আসবে, তো তার ভেতরে যতগুলো পাওয়ার প্ল্যান্ট আমাদের অ্যাভেলেবল, আমাদের কাছে পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল বাংলাদেশে, তারপরে গ্যাস পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল হচ্ছে। হ্যাঁ, আর 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 কোনো পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট আছে। তো এই পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে আমরা পুরো স্ট্রাকচার দেখব, মানে কেমনে এই পাওয়ার প্ল্যান্টগুলোর অপারেটিং প্রিন্সিপাল দেখব, কেমনে এগুলো কাজ করে, হ্যাঁ, কেমনে ইলেকট্রিসিটি জেনারেশন করে, এই সব কিছু আমরা দেখবো আর কি। হ্যাঁ, এবং এইগুলো না দেখলে যেটা হবে, আমরা সরাসরি ম্যাথে যাইতে পারতাম, খুব বেশি বিগ ডিল ছিল না। ম্যাথে গেলে হইতো কি যে আমাদের ওই ফর্মুলা মুখস্থ করে ম্যাথ করা লাগতো, বাট এইভাবে রিয়ালাইজেশনটা আসতো না। তো মেইন টার্গেট বা গোল থাকবে ম্যাথমেটিক্স, আমরা ম্যাথমেটিক্সই করব। বাট আপাতত প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ক্লাসের আগেই আমরা কেমনে ওই পাওয়ার প্ল্যান্ট অপারেশন করে, হ্যাঁ, সেই ব্রিফলি জানতে হবে। তো আজকের টপিক হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেমন প্রথমে আছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, পরে দেন এইটা থার্মাল, হ্যাঁ ওইটাই মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো বাংলাদেশে কয়েকটা স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, এগুলো দেখানো হয়েছে। পরবর্তীতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমরা দেখব, তারপরে দেখব গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এটা এই জায়গায় আসলো কেন? আচ্ছা, এরপরে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট দেখব, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখব। হ্যাঁ, এটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, শেষ মোটামুটি। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে আমাদের স্টিম না, ঠিক, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো এইটা একটু বোঝার বিষয় আছে যে কোনটাকে কখন কী নাম ধরে ডাকতেছি, এটা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের সেই একটা স্টিম পাওয়ার প্ল্যান্টের মানে বেসিক অপারেশন, এটা দেখানো হয়েছে। তো অপারেশনটা বুঝি, তারপরে আমরা ব্লক ডায়াগ্রাম যাবো। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্লক ডায়াগ্রাম, অনেক কিছু বুঝতে পারবা, অনেক কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, তো সেগুলো একটু দেখানো ট্রাই করি। তাহলে আপনারা ফার্স্টেই দেখবেন যে আচ্ছা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাই না? তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট নাম শুনে বুঝতে পারতেছো যে মানে এই পাওয়ার প্ল্যান্টের মূল চালিকা শক্তি হচ্ছে হিট, তাই কিনা, বা তাপ, তাই না? এই জন্যই বলা হচ্ছে এটাকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তার মানে এই পাওয়ার প্ল্যান্টের মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের হিট। আমরা হিট জেনারেশন করব, হিট জেনারেট করে ওই হিট দিয়ে হচ্ছে আমরা কিছু একটা করব। হ্যাঁ, কী করব সেটা পরের বিষয়। তো আমাদের দরকার কি বলেন, এই পাওয়ার প্ল্যান্টের হিট দরকার। তো এই থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো যেটা আছে, এই বাংলাদেশের পার্সপেক্টিভে এই হিট প্রডিউস করতে ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে কোল, মানে বাংলা ভাষায় যদি বলি কি বলে বলেন, কয়লা ইউজ করে। তো বাংলাদেশ কয়লা ইম্পোর্ট করে, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের কয়লা ইম্পোর্ট করে। দেখবো কয় টাইপের কয়লা ইম্পোর্ট করে বাংলাদেশ। এবং আমাদের নিজেদেরও তো কয়লার খনি আছে, আমরা জানি বড়পুকুরিয়ার, দিনাজপুরের যে খনি বড়পুকুরিয়া কয়লার খনি, ওইটা তো ওইখান থেকেও কয়লা প্রডিউস হয়। বাট ওই কয়লার মানে গুণাগুণ তো ভালো না, এই জন্য মোস্ট অফ দ্য কোল আমরা বাইরে থেকে জেনারেট করি, কয়লা। তো হিট ডিফারেন্ট ওয়েতে প্রডিউস করা যায়। আমরা যদি ডিজেল দিয়েও কি করা যাইতে পারে বলো, ডিজেলটাকে বার্ন করেও হিট প্রডিউস করা যেতে পারে, দেখি না। আবার গ্যাসকে বার্ন করে কি করা যেতে পারে, হিট প্রডিউস করা যেতে পারে। তো বেসিক্যালি থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলতেই আমরা বুঝি হচ্ছে কি বলেন, কোল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট যা আপাতত মানে মানে খুব ন্যারো সেন্সে আপনি যদি বলেন, থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানেই হচ্ছে কি বলেন, কোল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, আবার কোল পাওয়ার প্ল্যান্ট দিয়েই বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে মূলত আমরা যদি ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই, তার মানে তো আমাদের টারবাইন ঘোরানো লাগবে। জেনারেটর যদি শ্যাফটকে আপনি না ঘোরান, জেনারেটরকে যদি আপনি না ঘোরান, জেনারেটর শ্যাফট, তাহলে কি ইলেকট্রিসিটি জেনারেশন হবে? ইলেকট্রিসিটি জেনারেশন হবে না। তাহলে মূল টার্গেট হচ্ছে আমাদের টারবাইনকে ঘোরাইতে হবে। কোথাকার টারবাইন? জেনারেটরের টারবাইনকে ঘোরাইতে হবে। তাহলে আমাদের কাছে হচ্ছে জেনারেটর আছে, ওই জেনারেটরের আমরা টারবাইনকে হচ্ছে ঘোরাবো, এটাই আমাদের মেইন টার্গেট। টারবাইনকে ঘুরলেই কি প্রডিউস হবে? বিদ্যুৎ প্রডিউস হবে। এটা হচ্ছে মেইন টার্গেট। যে তুমি কি করো না করো, হাত দিয়ে ঘুরাও, আর তুমি ওই যে স্টিম দিয়ে ঘুরাও, আর তুমি গ্যাস দিয়ে ঘুরাও, অথবা নিউক্লিয়ার এনার্জি দিয়ে ঘুরাও, আমার দেখার বিষয় না। তুমি যেভাবেই ঘুরাও না কেন, আমি কি উৎপন্ন করতে পারবো? বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। তো এই টারবাইনকে ঘোরানোর জন্যই এই ডিফারেন্ট পাওয়ার প্ল্যান্ট, বুঝতে পারছেন? কখনো টারবাইনকে আমরা স্টিম দিয়ে ঘোরাবো, আমরা মানে বাষ্প দিয়ে ঘোরাবো, কখনো টারবাইনকে আমরা
হচ্ছে গ্যাস দিয়ে ঘোরাবো, মানে গ্যাস ফ্লো করব। এই টারবাইনকে ঘোরানোর জন্যই ডিফারেন্ট প্রসেস, এবং তার জন্যই আজকে ডিফারেন্ট পাওয়ার প্লান্ট। প্রথমত আমাদের এই থার্মাল প্লান্টের যে ফুয়েল, আমরা জানি বলি ফুয়েল বলি, হ্যাঁ, ফুয়েল মানে কি বলো? জ্বালানি, না তেল না, তেল না, তেল মানে হচ্ছে কি বলেন? জ্বালানি, তেল। এই পাওয়ার প্লান্টের জ্বালানি হচ্ছে কে বলেন আমাদের কাছে? কয়লা। কয়লাই হচ্ছে আমাদের জ্বালানি। তাহলে এই যে হচ্ছে এইটা, সে হচ্ছে কোল লেখা, এইটাই হচ্ছে এই পাওয়ার প্লান্টের ফুয়েল। আমরা যদি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বলি, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ফুয়েল কি বলেন তো? ইউরেনিয়াম না? নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ফুয়েল হচ্ছে ইউরেনিয়াম। তার মানে সেই ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ফুয়েল, আর আমাদের থার্মাল পাওয়ার প্লান্টের ফুয়েল হচ্ছে কি বলেন? কোল বা কয়লা। ঠিক আছে? তো প্রথমে যেটা করা হবে, এই কয়লাটাকে আমরা এই যেভাবে আমরা দেখবেন একটু পরে কয়লাকে কেমনে আনে। তো এই কয়লার যে ম্যানেজমেন্ট, এটাকে বলে কোল ইয়ার্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলেন? ম্যানেজমেন্ট। এবং এই কোল ইয়ার্ড ম্যানেজমেন্টই পুরো থার্মাল প্লান্টের প্রায় 50 to 60% স্পেস একাই দখল করে। কে বলেন? এই কোল ইয়ার্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ কোল আনা, কোলটাকে স্টোর করা, কোলটাকে গুঁড়া করা, হ্যাঁ, পালভারাইজড করা। তো এই গুঁড়া করতেই বা এই সমস্ত প্রসেস করতেই পুরো পাওয়ার প্ল্যান্টের 50 to 60% শুধু এই কোলের পেছনেই, কোল ম্যানেজমেন্টে চলে যায় আর কি। বুঝতে পারছেন? স্পেস 50 to 60% কি বলেন? স্পেস মানে জায়গা। পুরো পাওয়ার প্ল্যান্টের 50 to 60% স্পেস শুধু এই কোল ইয়ার্ড ম্যানেজমেন্টে খেয়ে ফেলে। ঠিক আছে? দেখবেন কোল ইয়ার্ড ম্যানেজমেন্ট কী করে। তাহলে কোলটা করা হবে কি, এইটা হচ্ছে আমাদের বয়লার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি বলেন? বয়লার। তো এই বয়লারের ভিতর এই কয়লাগুলো দেওয়া হবে এবং কয়লাগুলোকে আগুন ধরায় দেওয়া হবে। বুঝতে পারছেন? কি করা হবে? আগুন ধরায় দেবে। এই যে সেই আগুনের ফ্লেম দেখতে পাচ্ছেন না, লাল কালার দিয়ে দেখায়, এই যে আপনি কি দেখতে পাচ্ছেন? সেই আগুনের ফ্লেম। এই আগুনগুলো জ্বলতেছে কার দ্বারা বলেন? ওই যে কয়লাকে আমরা কি করলাম? জ্বালাই দিলাম, মানে আগুন ধরাই দিলাম কয়লা। তাহলে প্রচুর পরিমাণ কি উৎপন্ন হচ্ছে বলো? হিট প্রডিউস হচ্ছে। বয়লারের ভেতরে, বয়লার চেম্বারের এই অংশটাকে বলে বয়লার ফার্নেস। হ্যাঁ, এটাকে বলে বয়লার ফার্নেস, যেখানে হচ্ছে ফ্লেম জ্বালানো হয়। তাহলে আমরা কয়লাগুলোকে এখানে দিব, এরপর ওইটাকে আগুন ধরাই দিব, আমরা এইভাবে অনেক ফ্লেম পাবো। হ্যাঁ, হাই অ্যামাউন্ট অফ হিট এখান থেকে তৈরি হবে। যেই হিটের কারণে এই জায়গায় কি রাখা হয় বলেন? পানির ব্যবস্থা করা হয় আর কি, পানি রাখা হয়। বুঝতে পারছেন মনে হয়? কী রাখা হয় বলেন? এই যে এখান দিয়ে এই পানিগুলো কোত্থেকে আনে? এই যে রিভার থেকে এই পথে পানি এনে এই পাইপের ভেতর দিয়ে পানি আনবো। তাহলে এখানে কি আছে বলেন? পানি আছে না? পানি আছে এর ভেতরে। তাহলে আর নিচে কি আছে বলেন? হিট আছে। তাহলে ওই হিট করবে কি? এই পানিকে কি করবে বলেন? বাষ্পে পরিণত করবে। বাষ্পে পরিণত করা মানে ওই বাষ্পের টেম্পারেচার হবে কেমন বলেন? অনেক বেশি। তো টেম্পারেচার যদি বেশি হয়, টেম্পারেচার বেশি হলে কি ওই বাষ্পর টেম্পারেচারও বেশি হবে, ওই বাষ্পের প্রেশারও কী হবে বলেন? বেশি হবে। মানে খুব হাই হিটের বাষ্পে তৈরি হবে এবং প্রচুর প্রেশার থাকবে ওতে। এই বাষ্পগুলো করবে কি? জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না আর পানিগুলো বাষ্প হওয়া মাত্র খুবই টেম্পারেচার বেশি, প্রেশার বেশি, ওই পানিগুলো বাষ্প আকারে খুব স্পিডে দৌড় দেওয়া শুরু করবে, মানে স্পিডে বাইরে বেরোয় যাওয়া ট্রাই করবে। কথা কি বুঝছেন? বাষ্প যদি খুব এক জায়গায় মানে প্রেশার কুকারে তুমি চিন্তা করো, প্রেশার কুকারে তুমি সিটি খুলো, মানে সিটি যখন ওপেন করে দাও তখন এই প্রচণ্ড জোরে কী হয় বলো? বাষ্প বেরোয় না? তার মানে কেন বেরোয় বলো? কারণ ওইখানে যে মানে পানি ছিল, ওই পানিটা হাই অ্যামাউন্ট অফ হিট পাইছে এবং হাই অ্যামাউন্ট অফ প্রেশারাইজড। যখনই খুলে দিচ্ছে তখন কি প্রচণ্ড পরিমাণে স্টিম, মানে বাষ্প ওখান দিয়ে বের হওয়া শুরু করছে। তার মানে এইখান দিয়ে সেম প্রসেস, এখান দিয়ে প্রচুর হিট দিচ্ছি, বাষ্প প্রচুর পরিমাণ টেম্পারারাইজড এবং প্রেশারাইজড হয়েছে, এবং এই পাশ দিয়ে একদম খুব স্পিড নিয়ে বেরোবে। স্পিড নিয়ে বেরো। এখানে কী রাখা আছে বলেন আমাদের কাছে? এইটাকে বলা হচ্ছে কি আমাদের সেই টারবাইন। তো এখান থেকে যখন যাবে তখন উই গিয়ে কারে হিট করবে বলেন? টারবাইনের যে ব্লেডগুলো থাকে ওই ব্লেডে কী করবে বলে? সে হিট করবে। তাহলে ব্লেডে হিট করলে ব্লেড কী করবে বলেন? ঘোরা শুরু করে দেবে। তাহলে ঘোরা শুরু করলে এই টারবাইনটাকে আমরা আবার এই যে এইটা হচ্ছে জেনারেটর। হ্যাঁ, ওই টারবাইনটা শ্যাফটটা কার সাথে লাগানো বলেন? জেনারেটরের শ্যাফটের আর্মেচারের সাথে লাগানো। ওকে, তো তখন তাহলে আমাদের জেনারেটর কী করবে বলেন? ঘোরা শুরু করবে। জেনারেটর আর্মেচার ঘোরা শুরু করবে। ঘোরা শুরু করলে কী তৈরি হবে বলে? ইলেকট্রিসিটি কী হবে বলেন? এখান থেকে জেনারেশন হবে না? জেনারেটর ঘুরলে কী তৈরি হয়? ইলেকট্রিসিটি তৈরি হয়। ইলেকট্রিসিটি তৈরি হলো, ওইটাকে আমরা ট্রান্সফরমারের মাধ্যমে
ওই যে আমরা বলছিলাম ট্রান্সমিট করে দিব। তাহলে আমাদের পিজিসিবির বা পিজিবির যে মানে এক্সিস্টিং লাইন আছে, ট্রান্সফরমার দিয়ে করবো কি ওই মানের ভোল্টেজ আমরা কনভার্ট করব। জেনারেশন হইতে পারে এটার 11 কেবি হইতে পারে বা 10 কেবি হইতে পারে, হোয়াট এভার, নো প্রবলেম। তো এইখানে এই যে এক্সিস্টিং লাইন আছে, এক্সিস্টিং লাইনের আমাদের কি জানতে হবে বলেন? রেটিং জানতে হবে। ওই ট্রান্সফরমার ওই ভোল্টেজ অনুযায়ী, ভোল্টেজ রেটিং অনুযায়ী আপগ্রেড করায় আমরা ট্রান্সমিশন লাইনে পাঠিয়ে দিব এবং সেটা কোনো এক সময় আমাদের গ্রিডে পৌঁছাবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। কথা কি বুঝছেন কিনা? তাহলে মূল কাজই হচ্ছে টারবাইনকে ঘোরাইতে হবে। হ্যাঁ, টারবাইনকে এখানে ঘোরাচ্ছে কার মাধ্যমে বলেন? স্টিম দিয়ে। এটাকে আমরা কী দিয়ে ঘোরাচ্ছি বলেন? স্টিম দিয়ে ঘোরাচ্ছি। এই জন্য এই পাওয়ার প্ল্যান্টকে বলা হবে স্টিম পাওয়ার প্ল্যান্ট। মানে যে পানি হিট করলে যে বাষ্প বেরোয় না 100 ডিগ্রি সেলসিয়াস পাওয়ার পরে, এটাকে বলা হবে স্টিম। ওই স্টিম দিয়ে টারবাইনকে হিট করতেছি, তাহলে এই জন্য এটার নাম বলা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্ট এক ধরনের কী বলে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কারণ সব কিছুই তো আমি যে স্টিম বানালাম, এটা কি ইউজ করে বানালাম বলেন? হিট ইউজ করেই তো আমি কি বানালাম? স্টিম বানালাম পানি থেকে। তো এই প্রিন্সিপালটা খুবই সহজ মনে হয়েছে না আপনাদের কাছে? কিন্তু ইতনা সহজ নেই হ্যাঁ, দেখবেন। হ্যাঁ, পিকচার বহুত বাকি হে। মানে এটা হচ্ছে একটা ওভারঅল পিকচার। হ্যাঁ, কুলিং টাওয়ারের কাজ কি সেগুলো আমরা দেখব। তার মানে এই পিকচারটা এতটা সহজ না। হ্যাঁ, এটা একটা ওভারঅল পিকচার জাস্ট বোঝানোর জন্য যে টারবাইনকে ঘোরানোর জন্য আমরা কী ব্যবহার করতেছি? জেনারেটর ব্যবহার করি। তো এইটাকে ফার্স্টে আমরা এখন দেখবো হচ্ছে একদম বেসিক বাই স্টেপ অনুযায়ী। প্রথমে কি বলেন? কোল কেমনে প্রসেস করে, কোল কেমনে কালেক্ট করে। হ্যাঁ, এইটার একটা প্রসেস দেখবো। ওইটাকে বলা হচ্ছে কোল ইয়ার্ড ম্যানেজমেন্ট। তো ওইটা আমরা দেখবো। হ্যাঁ, কোল ইয়ার্ড ম্যানেজমেন্টের পরে যাবো কোথায় বলেন? বয়লারে। বয়লার বুঝতে পারলে বাকিটুকু আমাদের বোঝা লাগবে না। এই পার্টটা আমাদের নোন, এই পার্টটা আমাদের ইলেকট্রিক্যালের অংশ। সুতরাং এই পার্ট নিয়ে কোনো স্টাডি হবে না, কারণ এই পার্ট আপনারা এমনিতে এক্সপার্ট, তাই কিনা বলেন? আমাদের যেটা পড়াশোনা করার দরকার, যেটা আমরা জানি না, আমরা কি জানি না? আমরা কোল কেমনে ম্যানেজমেন্ট করে, বয়লারে কেমনে ফাংশন করে, ঠিক আছে, কুলিং টাওয়ার কেমনে ফাংশন করে, কেমনে পানি থেকে আনে। হ্যাঁ, এই জিনিসটা এরকম কেন? তো এর পেছনে সায়েন্স আমরা জানা ট্রাই করবো, যার পেছনে কী সায়েন্স আছে। ঠিক আছে, নেন তাহলে ফার্স্টে আমরা স্টার্ট করতে হচ্ছে কোল ইয়ার্ড ম্যানেজমেন্ট। তো কোল ইয়ার্ড ম্যানেজমেন্টটা বোঝার জন্য আপনাদের কাছে সুন্দর করে একটা ভিডিও ওপেন করা লাগবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো? এগুলো কি বলেন? কুলিং কি চুল্লি, কুলিং টাওয়ার। এগুলো হচ্ছে কি বলেন? এই যে বড় বড় এগুলো। আপনারা পাবজি খেলছেন না? পাবজি খেলছেন তো? কি বলেন? আচ্ছা, ফ্রি ফায়ারও আছে? তুমি ফ্রি ফায়ার খেলো? আয় হায়। তাহলে এই যে এগুলো দেখবা যে পাবজি গেম বা ফ্রি ফায়ারের গেমের ভেতর এরকম বড় বড় কুলিং টাওয়ার আছে। হ্যাঁ, তো কুলিং টাওয়ারের ভেতর কিন্তু কিছু নাই। তুমি নামছো না, ওই ল্যান্ড করছো অনেক সময়, দেখবা যে কিচ্ছু নাই, শুধু ফাঁকা ফাঁকা ফাঁকা। তো ওইটা দিয়ে হচ্ছে ঠান্ডা করে, দেখবা নি কেমনে ঠান্ডা করে। তাহলে এইটা হচ্ছে আপনার সেই কুলিং টাওয়ার যেটা দেখতে পাচ্ছেন। তার মানে এই পুরোটা হচ্ছে কি বলেন? একটা পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো এই পাওয়ার প্ল্যান্টে বড় বড় কুলিং টাওয়ার লাগায় রাখছে। ঠিক আছে, আসেন আমরা কি বলছে তারপরে। ট্রেনে করে কি আসতেছে বলেন আমাদের কাছে? কয়লা আসতেছে। তো কয়লা নর্মালি বাংলাদেশে ট্রেন করে খুবই কম কয়লা আসে, বাট ট্রান্সপোর্ট করে অনেক সময়, কয়লা ট্রান্সপোর্ট করে। কিন্তু বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, মোস্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্টের কোল হচ্ছে পানিপথে মানে নৌপথে আনা হয় আর কি। ঠিক আছে, সুতরাং আপনারা এই নর্মালি মানে এই ধরনের ট্রেন আপনি দেখতে পারবেন না, যে কয়লা নিয়ে যাচ্ছে। বাট এইটা ইন্ডিয়ায় খুব একদম হরহামেশাই দেখা যায়, খুবই পপুলার। তো ইন্ডিয়ার যে ট্রাভেলিং ওয়ে কয়লা নিয়ে যাওয়ার কোল ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা পুরোপুরি ট্রেনের উপর বেস করা আর কি। বাংলাদেশে হচ্ছে মোটামুটি নৌপথে বা নৌকায় করে হচ্ছে বা জাহাজে করে নিয়ে আসে আর কি। ঠিক আছে, তো এটা দেখতে পারবেন না। ঠিক আছে, আনলেও কোল আনার পর যেটা করবে, এটাই হচ্ছে সেই ট্রেনের বগি। এই একটা মেকানিজম দেখেন, একটা বানাইছে ওরা। এই মেকানিজমটা করতেছে কি, ওইটাই যে অনেক সময় এভাবেও ফেলে, আবার ওই যে তোমার যেটা দেখালাম আর কি, যে ওই মেকানিজম দিয়ে পুরাটা উল্টায় দেয়, মানে ট্রেনের বগিটাকে ধরে পুরাটা কী করে বলেন? উল্টায় দেয়, একবারে সব কয়লা আমার নিচে পড়ে যায় আর কি। হ্যাঁ, তো এই নিচে পড়ে গেল, বেশ ভালো কথা। অথবা আমরা এইভাবেও আমরা কয়লাগুলোকে আনতে পারি, এবং কয়লাগুলো কিন্তু মাটিতে ফেলা হচ্ছে না। আপনি যদি ভুল করে থাকবেন, কয়লাগুলো কিন্তু মাটিতে ফেলা হচ্ছে না। ভালো করে দেখেন, এনামুল বলবে যে মাটিতেই ফেলা হচ্ছে না, মাটিতে ফেলা হচ্ছে না এনামুল সাহেব। দেখেন এই নিচে দেখেন তো, কি বলেন? নিচে হচ্ছে এই ওপেন হস না বাবা, নিচে হচ্ছে দেখেন ফাঁকা 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 ছিদ্র আছে। তো
তো ওই পার্টিকুলার ওখানে ফেলা হচ্ছে যাতে করে নিচে নিচে চলে যায়, আমার নিচে পড়ে আমাদের কাছে গিয়ে, মাটিতে ঢালা হবে না, মানে বুঝতে পারছেন তো? নিচে এই যে একটা পাথের মতো আছে ওইখানে ফাঁকা ফাঁকা, এটাকে নিচে পড়বে আর কি। হ্যাঁ, তো নিচে পড়লে যেটা হবে, হ্যাঁ এইগুলো মানে কয়লা টয়লা লাইনে রাখা হয়েছে। হ্যাঁ, প্রচুর কয়লা লাইনে রাখা হয়েছে। এই যে সেই ট্রেন লাইন আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? তো যেটা করা হবে ভালো করে দেখেন, এইটা করতেছে কি দেখেন তো, ওই যে একটা বেল্ট, কনভেয়ার বেল্ট দেখেন চলতেছে আর কি। হ্যাঁ, তো করা হবে কি, ওই যে কয়লাগুলো এসে পড়লো ওইটা ওই কনভেয়ার বেল্টের উপর পড়বে, ওই কনভেয়ার বেল্ট কয়লাগুলোকে নিয়ে সামনে আগাবে। তার মানে ওই যে ইয়াগুলো থেকে ফেলতেছিল, ট্রেন থেকে ফেলতেছিল, ওইটা সরাসরি কোথায় এসে পড়তেছে ধরেন কনভেয়ার বেল্টের উপর, বেল্ট চলতেছে, বেল্ট ওই কয়লাকে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে সেই কনভেয়ার বেল্টের মধ্যে, এই যে সেই কনভেয়ার বেল্টের ভিতর দিয়ে পাস করে এখানে যাচ্ছে। একটু জিনিস খেয়াল করবেন, এই কয়লার দানাগুলো যেরকম, এই কয়লার দানাগুলো কিন্তু সেরকম না, এই কয়লার দানাগুলো কিন্তু ওইরকম না। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইটা করা হচ্ছে কি ক্রাশার, এই যেখানে একটা ক্রাশার আছে, ক্রাশার মানে হচ্ছে ক্রাশ করা, মানে ভেঙে চুরমার করে দেওয়া, ওই ক্রাশ সেই ক্রাশ না। হ্যাঁ, বুঝছেন? ক্রাশ মানে ভেঙে চুরে ফেলা, একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তাহলে এই বড় বড় সাইজের যে মানে কয়লাগুলো আছে, পিস অফ কোল, ওই পিস অফ কোলগুলোকে মানে খুব মানে ভেঙে ভেঙে গুঁড়া করে ফেলা আর কি, বুঝতে পারছেন? এই গুঁড়া করে এখানে দেওয়া হবে আর কি, মানে গুঁড়া করে এক জায়গায় স্তূপকৃত করা হচ্ছে। হ্যাঁ বলতেছি, রিল্যাক্স, কুল। গুঁড়া করবো কেন? গুঁড়া না করে তো সরাসরি কয়লা চালাই দিলে তো, তাহলে এত কিছু করা লাগতো। গুলা কেন করবো সেটা বলতেছি, একটু ধৈর্য ধরেন। এই ক্রাশ পর্যন্ত শেষ, এখন এটা দেওয়া হবে কোথায় বলেন? বয়লারে। কোথায় দেওয়া হবে? তার মানে যেটা করা হবে যে ওই কোলগুলোকে প্রথমে আনা হবে, মানে আনা হবে। তো কোলের ভেতর তো ডিফারেন্ট টাইপস অফ মানে আরও এক্সট্রা আবর্জনা থাকতে পারে, তার ভেতরে প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল থাকতে পারে, কোল ছাড়াও অন্য কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে। তো প্রথমে কোল ইয়ার্ড ম্যানেজমেন্টে করা হয় কি, আগে ওইগুলোকে ছাঁটাই করে ফেলা হয়, ওগুলোকে বাদ দেওয়া হয়, মানে কোল বাদে যা আছে এগুলো সেপারেট করা হয়। এটা ম্যানুয়ালি করা হয়। অনেক সময় দেখে যে কোল ওই যে কনভেয়ার বেল্ট দিয়ে যায়, তখন একজন লোক বা 2-3 জন লোক বসা থাকে, তো ওরা করে কি, ওই যে ময়লা টয়লা দেখলে ওরা ওই ময়লা পিক করে বাইরে ফেলে দেয় আর কি। এরপর ওই কয়লাটাকে ধোয়া হয়, কয়লাটাকে ধোয়া হয়, ধুয়ে পরে শুকানো হয়, একদম পারফেক্টভাবে শুকানো হয়। শুকানোর পরে হচ্ছে গুঁড়া করা হয়। গুঁড়া কিন্তু এনেই গুঁড়া করা হয় না, ঠিক আছে? এনে ধুয়ে ময়লা টয়লা বাদ দিবে, একদম খুব ভালো মচমচা করে শুকাবে, দেন তারপর হচ্ছে ক্রাশারে দিয়ে মানে একদম ছোট 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 পিসে বানাই ফেলবে আর কি। এরপরে দিবে কোথায় বলেন? বয়লারে। মোটামুটি কয়লা আমাদের কাছে রেডি। ওকে, এবার আমরা বয়লারে চলে যাই। তাহলে কয়লা আমাদের কাছে রেডি ছিল, আমরা করলাম কি, একটু ওয়েট করেন, কিচ্ছু বোঝা লাগবে না, কি কয় না কয়, হেডফোন না দিলে বোঝাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, পালভারাইজার বলে। হ্যাঁ, তো পালভারাইজারের কাজ কি, ওই যে কয়লাগুলোকে তো ক্রাশার দিয়ে গুঁড়া গুঁড়া করে ফেললাম, আর পালভারাইজার কাজ হচ্ছে একদম মিহি করে পিষে ফেলা, বুঝতে পারছেন? মানে একদম পাউডার করে ফেলা, সোজা হিসাব। পালভারাইজ করা মানে পাউডার করে ফেলা। তার মানে কয়লাকে প্রথমে ক্রাশার দিয়ে স্মল পিসে কনভার্ট করলাম, তারপর আসবে কোথায় বলেন? পালভারাইজার আসবে। তো পালভারাইজারে করবে কি বলেন? একদম মিহি মানে গুঁড়া বানায় ফেলবে। ছাতু চিনেন না, বা একদম মিহি পাউডার চিনেন না, তো ওই পাউডার আমি একদম পুরো ফিনিশ করে ফেলবে আর কি, পাউডার বানিয়ে ফেলবে। তো ওই পাউডার হচ্ছে এই যে কয়েকটা টিউব আছে না দেখেন, ওই টিউবের মধ্য দিয়ে বয়লারের ভেতর ঢুকানো হবে, বুঝতে পারছেন কিনা? এবং এটাকে ঢুকানোর জন্য কার ইউজ করা হচ্ছে? ওই যে একটু দেখালো ড্রট নাকি যেটা দেখালো, দেখেন এইটাকে আমরা কি বলি? ফোর্সড ড্রাফট ফ্যান। এর কাজ কি বলেন? এর কাজ হচ্ছে ওই ফ্যান না, ফ্যান মানে কি বলেন? বাতাস। তাহলে এটা তো পালভারাইজার কি করলো বলেন? পাউডার করে ফেললো। ওই পাউডারগুলোকে তো কি করতে, বয়লারের ভেতর দেওয়া লাগবে। তাহলে এখন তো আর জোরাজোরি কিছু নেই, পাউডার বাতাস দিলেই তো কি হবে বলেন? ওই বয়লারের ভিতর চলে যাবে। তাহলে ড্রট ফ্যান তো করবে কি, খুব স্পিডে, খুব হাইলি ফোর্স দিয়ে পালভারাইজারের ভেতর যে গুঁড়া তৈরি হবে ওইগুলো সব কোথায় পাঠা দেবেন? বয়লারে পাঠা দেবেন। এটা হচ্ছে কাজ। দেখেন এই যে অনেকগুলো টিউব দেখতে পাচ্ছেন, টিউব দেখবেন, আস্তে আস্তে ভালো করে দেখবেন, বুঝবেন। এই যে এই দুইটাই কি বলে, এই দুই সাইড থেকে হচ্ছে, দেখেন এই যে দুই সাইড একটু দেখেন, এই দেখেন এই যে এই সাইডগুলো থেকে কি করাচ্ছে বলেন? সেই এই যে এই রডগুলো হচ্ছে সেই পালভারাইজারের টিউব থেকে আসছে। তো দেখেন এই যে
পার্টিকুলার এই স্পেস দিয়ে কি বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, এই স্পেস দিয়ে আগুন বেরোচ্ছে, এই স্পেস আগুন বেরোচ্ছে, এই স্পেস আগুন বেরোচ্ছে। তার মানে এই 4টা হোল দিয়ে কি ঢুকতেছে বলেন, কয়লা ঢুকতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে কয়লা ঢুকলে বেশ ভালো কথা, আগুন ধরালাম কই থেকে? আগুন কি ধরাইছি না শুধু কি করছি বলেন, কোল দিচ্ছি। তাহলে আগুন ধরাই দেখেন কোথায়। তাহলে এই হচ্ছে পালভারাইজার দিয়ে হচ্ছে ওইখানে আমাদের ড্রট ফ্যান দিয়ে এই যে এইগুলোতে কি ঢুকছে বলেন, এই সেই কয়লার পেস্ট বা গুঁড়া ঢুকতেছে, পেপার বলে এটাকে। তো এইটা হচ্ছে আমাদের এয়ার প্রিহিটারের কাজ এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন। হ্যাঁ নেন আরও ভালো করে বোঝাই। এই বয়লারটা তো পুরোপুরি শুধু কি ঢুকতেছে, কয়লার গুঁড়া ঢুকতেছে। তো কয়লার গুঁড়া ঢুকলে আগুন জ্বালাইতে হবে। তো আগুন জ্বালাইতে গেলে আমাদের কি দরকার, বাতাস দরকার অবশ্যই। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তাহলে ওই অক্সিজেন সাপ্লাই করবে কে বলেন আমাদের কাছে, এই এয়ার প্রিহিটার। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এখানে একটা এই যে এইটাকে বলে এয়ার প্রিহিটার, ভাই প্রশ্ন হচ্ছে এয়ার প্রিহিটার কেন লাগবে? এয়ার প্রিহিটার এই কারণে লাগবে, কী কারণে লাগবে বলেন তো? আপনি যদি সরাসরি বাতাস ঢুকাই দেন একদম, এই যে ফ্যান দিচ্ছে না, এই ফ্যান তো লাগাই দিতে পারতাম একটা, বাতাস ঢুকবে শুধু। এয়ার প্রিহিটার লাগানোর এই কারণে, কারণ এই বাতাসে প্রচুর ময়েশ্চার আছে আমাদের কাছে, এই বাতাসের ভেতর প্রচুর জলীয় বাষ্পের কণা আছে এই বাতাসের ভেতর। তো আমি যদি সরাসরি ওই বাতাসটা ঢুকাই দিই তাহলে করবে কি, ওই জলীয় বাষ্পগুলো আমাদের এই ভেতরে যাবে, ভেতরে গিয়ে কয়লার যে গুঁড়া করলাম, কয়লার যে একদম পাউডার বানাই ফেললাম, ওইটারে কিন্তু ভেজা আর্দ্র করে ফেলবে আর কি। তো ভালো বার্নিং, ভালো ফ্লেম বা ভালো হিট কিন্তু আমরা পাবো না। এই জন্য করা হচ্ছে ওই বাতাসকে আগে ঢুকানোর জন্য, ওই বয়লারে ঢোকাই দেওয়ার জন্য আগে কোথায় ঢুকানো হচ্ছে বলেন, এয়ার প্রিহিটার। নাম শুনে বুঝতে পারছেন, প্রিহিটার, এয়ার প্রিহিটার মানে বাতাসকে পূর্বেই হিট করে তারপর কোথায় দেওয়া হচ্ছে বলেন, বয়লারে ঢোকানো হচ্ছে। তাহলে এয়ার প্রিহিটার দিয়ে বাতাসকে হিট করে তারপরে বয়লারের ভিতর দেওয়া হলো, যাতে করে আর্দ্রতা ভাব না থাকে। সাবধান ক্যামেরা কিন্তু। ওকে, তাহলে এই হচ্ছে এয়ার প্রিহিটারের কাজ। দেন তাহলে দুইটা কাজ জিনিস লাগবে, একটা হচ্ছে কোল আমরা হচ্ছে পেস্ট আকারে বা ওই গুঁড়া আকারে দিলাম হচ্ছে বয়লারের ভেতর, আর এয়ার প্রিহিটার দিয়ে বাতাস দিলাম। এখন আমরা বার্নিং করে দিলেই মোটামুটি কী হবে বলেন, বার্নিং শুরু হয়ে যাবে, কারণ অক্সিজেনও আছে, জ্বালানিও আছে। তাহলে বার্নিং করবো কোথায় বলেন, বার্নিং যে করবে সেটা হচ্ছে এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে এই চেম্বারটা দেখেন, বলবে এখানে দেখেন, এই যে এটাকে বলা হবে কি বলেন, উইন্ড বক্স। কি বলা হবে বলেন, উইন্ড বক্স। তো করা হবে কি, এই জায়গায় স্পার্ক করা হবে, এই জায়গায় স্পার্ক করা হবে এখানে। তো স্পার্ক করা মাত্রই জ্বালানি অ্যাভেলেবল, অক্সিজেন অ্যাভেলেবল, অক্সিজেন তার মধ্যে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওয়াটার টিউব, ফায়ার টিউব। এখানে কি মনে হচ্ছে বলেন, না বলবো, দাঁড়ান ধৈর্য ধরেন। দুই প্রকার বয়লার আমি দেখবানি, আপনারাই বলবেন যেটা কোন প্রকার বয়লার। হ্যাঁ বলতে পারবো না, কোনো সমস্যা নেই। আসেন তাহলে এইখানে হচ্ছে উইন্ড বক্স, এই যে, তো ওইখানে করা হবে কি আপনার, এই জায়গায় ফায়ার করা হবে। এই জায়গায় ফায়ার করা হলে কী হবে বলেন, আগুন বেরোবে। কী বেরোবে বলেন, আগুন বেরোবে না? তাহলে এমনিতে তো নর্মালি কয়লাগুলোকে এভাবে প্রেশারাইজড করে ঢুকানো হচ্ছে, আবার ওই সাইড থেকে এয়ার প্রিহিটার দিয়ে বাতাস দিয়ে ঢুকানো হচ্ছে। তার মানে আগুন কোন দিকে যাবে, এইদিকে আসবে নাকি এইদিকে যাবে? আগুনগুলো সব ভেতরের দিকে আসবে, বয়লারের ভেতরে আসবে। বুঝতে পারছেন, বয়লারের ভেতরে আসবে। ওকে আসেন তাহলে এই যে প্রচুর ভরপুর আগুন এখান থেকে আপনি পাচ্ছেন, এই যে আগুনের ফ্লেম পাচ্ছেন। ওকে ডান। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা কয়লাগুলোকে গুঁড়া বানালাম কেন? বুঝতে পারছেন, কয়লাগুলোকে আমরা আস্ত কয়লা ঢেলে দিব, অক্সিজেন লাগবে, দেওয়া অক্সিজেন, কোনো সমস্যা নেই। এরপরে কোনো কিছু একটা দিয়ে আগুন ধরা যায়, তাহলে জ্বলবে। বুঝতে পারছেন, আমরা ওইটা চাই না। আমরা চাই, ওরম করতেছি না। কেন করতেছি না? আমরা চাই ওই কয়লা থেকে সর্বোচ্চ পরিমাণ হিট এক্সট্র্যাক্ট করতে চাই। কি করতে চাই বলেন, সর্বোচ্চ পরিমাণ হিট আমি এক্সট্র্যাক্ট করতে চাই কয়লা যদি আপনি। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাশ কন্ট্রোল করা। আপনি যদি আস্ত কয়লা দেন তাহলে বলেন আস্ত কয়লায় ছাই বেশি হবে না গুঁড়া কয়লায় ছাই বেশি হবে বলেন তো? আস্ত কয়লায় ছাই বেশি হবে, কারণ আস্ত কয়লা তো ওরকম ধরে একসময় তো ওরকম পড়েই থাকবে, আস্ত বড় বড় দানায় পড়ে থাকবে, তো এগুলোতে ছাই হবে আর কি। বুঝতে পারছেন, আমরা জানি কী করতে চাই, ছাইটাকে কমাইতে চাই। কারণ ওই ছাই কোনো না কোনোভাবে আমি আর বাতাসে ছাড়তে হবে, আমি যদি অ্যাটমসফিয়ারে ছাড়তে হবে, মানে পরিবেশে ছাড়তে হবে। ওই ছাই যদি আমি বেশি পরিমাণ অ্যাটমসফিয়ারে ছাড়লে অ্যাটমসফিয়ারের অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন, সুতরাং যেটা করা হবে, কোলগুলোকে গুঁড়া করা হচ্ছে, কয়লাগুলোকে একদম। কারণ হচ্ছে সবথেকে বেশি পরিমাণ হিট পেতে চাই, এবং আমি অ্যাশটাকে কী করতে চাই, কন্ট্রোল করতে চাই। তার জন্য একদম গুঁড়া করে ফেলা হচ্ছে। ঠিক আছে, নেন। তারপরও কিছু মানে থেকে যাবে, যেগুলো কী হবে না, একদম প্রপার ফিনিশ
হবে না, ছোট বড় যেগুলো আছে সেগুলো থেকে যাবে। তো যেটা করবেন, টিউব দেখতে পাচ্ছেন না, এই যে কি দেখতে পাচ্ছেন বলেন, টিউব দেখতে পাচ্ছেন। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই এত টিউব, আচ্ছা টিউবের ভিতরে কি আছে বলেন, পানি আছে। কি আছে বলেন, কি পানি আছে, নর্মাল পানি না, উত্তপ্ত এখন হয়ে পারে না, উত্তপ্ত আমরা করতেছি। ওই যে নদী থেকে যে পানি আনতেছিলাম ওই পানি ওয়াটার টিউবের মধ্য দিয়ে এসে এখানে চুপচাপ করে দাঁড়ায় আছে। আর নিচে থেকে কি দিচ্ছি বলেন, হিট দিচ্ছি। তাহলে হিট দিলে কি হবে, পানি গরম হওয়া শুরু করবে এবং ধীরে ধীরে সে বাষ্পে কনভার্ট হবে। পানিগুলো টিউবে 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 করে রাখলাম কেন, একটা বড় একটা কড়াই নিব বা বড় একটা ড্রাম নিব, ওই ড্রামের ভেতর আমরা কি করতে পারি, পানি রাখতে পারি। বিশাল বড় ড্রাম রেখে দিব, নিচে আগুন তো জ্বলতেছে, যে আগুন বেরোচ্ছে না, তাহলে ড্রামে গিয়ে জমে না। শুধু শুধু এই সমস্ত এই টিউবের দরকার কি হলো, মানে হ্যাঁ হিট, তাহলে পানি তাড়াতাড়ি হিট হবে। আপনি এক বালতি মানে পুরো এক কড়াইকে পানি গরম করতে যে পরিমাণ সময় লাগবে, ওই পানিকে আপনি ছোট 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 স্মল ভাগ ভাগ করে দেন, দেখবেন কী হবে বলেন, তাড়াতাড়ি। এর কারণ হচ্ছে পানির যে এরিয়া, ক্রস সেকশন এরিয়া যে পানি রাখতেছি, ওই ক্রস সেকশন এরিয়াটা কমে যাচ্ছে। পানিটাকে আমরা ডিফারেন্ট সেগমেন্টে কী হচ্ছে বলেন, ভাগ করে দিচ্ছি, বুঝতে পারছেন? তার মানে এরকম টিউবে করে দিলে ডিফারেন্ট একসাথে লাগবে না, একদম ফাঁকা থাকবে, তাহলে খুব তাড়াতাড়ি কী হবে, গরম হবে। এই জন্য পানিগুলোকে আমরা টিউবের ভেতর রাখতেছি, বুঝছেন? নেন আসেন, তাহলে যে টিউবের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে আমরা পানি আনবো কেমনে? পানি হচ্ছে আমরা আনবো কেমন, এগুলো পরে, এক্সজস্ট স্ক্রাবার এইসব পরে, দেখেন আগে পানি আনি আমরা। দেখেন ইকোনমাইজার, হ্যাঁ ইকোনমাইজার একটা বিষয় আর কি দেখতে হবে। দেখেন এইটা হচ্ছে আমাদের কি বলেন, সেই ইকোনমাইজার। ইকোনমাইজারের কাজ কি, ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে। ইকোনমাইজারের কাজ হচ্ছে আমরা যদি একদম নদী থেকে পিওর ঠান্ডা পানি এনে টিউবের ভেতর দিই আমরা। আচ্ছা বলেন তো, আমাদের খালা যে বাসা রান্না বাড়া করে না, তো খালারা খুব চালাক, দেখবেন কি ওই সকালে রান্না করে যাওয়ার পরে ওরা করে কি, ওই দুপুরে রান্নার জন্য সকালেই পানি চড়াই দিয়ে যায়, গরম করতে দিয়ে চলে যায় আর কি। কারণ উনি তো আসবে দুপুরবেলা, সকালে পানি গরম করতে দিয়ে চলে যায়, পরবর্তীতে ওই পানি গরম হয়, ওই গরম পানি দিয়ে 10 মিনিটে ভাত রেডি তোমার, ঠিক আছে? তো ব্যাপারটা তাহলে কি ইফিশিয়েন্ট হলো না? যে আমরা যদি পানিটাকে আগে কি করে রাখতে পারি বলো, হিট করে রাখতে পারি, অল্প কিছু গরম করে রাখতে পারি, তাহলে ওই পানিকে বাষ্প করা আমাদের জন্য কি খুব বেশি চ্যালেঞ্জ না। কিন্তু একদম বরফ করা ঠান্ডা পানি যদি আমরা একদম শুরুতেই প্রত্যেকবার কি করতে চাই, গরম করতে চাই, তাহলে কিন্তু ডিফিকাল্ট আছে, ভালোই ডিফিকাল্ট আছে, ঠিক কিনা বলেন? এটা একটা প্যারা। তো দেখেন এই যে ইকোনমাইজারটা এই যে ইকোনমাইজার আছে, ইকোনমাইজার দেখো তো এই যে বয়লারের গায়ের সাথে কি লাগানো না, দেখেন তো এই পাশে তো কি আছে বলেন, বয়লার, আর এই পাশে আমাদের কি আছে, ইকোনমাইজার। তাহলে ইকোনমাইজার দেখো তো এই যে বয়লারের সাথে কি করা, লাগানো না। তার মানে কি বলেন তো, আমি যখন পানি যখন আমি বয়লারের ভেতর ঢুকাবো, তখন ও কোন জায়গা হয়ে যাবে বলেন, ইকোনমাইজার হয়েই এভাবে ঘুরতে ইকোনমাইজার হয়েই কোথায় যাবে বলেন, বয়লারের ভেতর যাবে। তো ইকোনমাইজারটা কোথায় লাগা দেওয়া হয়েছে বলেন, বয়লারের গায়ে লাগা দেওয়া হয়েছে। তাহলে ও তো কি করবে, পানিগুলা ওই গরম টাচ খাইতে বয়লার যাবে। তার মানে বয়লারে ঢোকার আগেই সে কি হয়ে যাচ্ছে বলেন, একটু গরম হয়ে যাচ্ছে। তাহলে ওই পানিটাকে আমাদের জন্য এখন মানে স্টিম বানানো আমাদের কাছে কি খুব বিগ ডিল না। দিস ইজ সায়েন্স, বুঝতে পারছেন? সায়েন্সের চমৎকার এইখানেই যে আমি যদি ডিরেক্ট ঠান্ডা পানি দিতাম, ওই পানিকে গরম করতে খুব একদম খবর ছিল আমার, ঠিক আছে? তার মানে একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট রান অপারেশন, ধরেন বললো কি যে ভাই আপনার স্টিম পাওয়ার প্ল্যান্টের 2nd ইউনিট অপারেট করেন, তো একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট রান করতেই দেখা যাবে যে পুরো একদিন লেগে যাবে, রান করতে 6-7 ঘন্টা লেগে যাবে। কারণ পানি আপনি দিবেন, মানে পানি তো আছে ওখানে স্টোর করা, কোনো সমস্যা নাই, তো একদম ঠান্ডা পানি আপনি গরম করতে টাইম লাগবে না, টাইম লাগবে। তো রান টাইম যাতে খুব দ্রুত তাকে কি করা যায়, অপারেশানে আনা যায়, খুব দ্রুত তার থেকে স্টিম বের করা যায়, সেজন্য ওই পানিগুলোকে আগেই হচ্ছে ঠান্ডা পানি সরাসরি আপনি বয়লারে দিবেন না, ওই পানিটাকে ইকোনমাইজার দিয়ে হচ্ছে গরম করে দিবেন। এই জন্য তাহলে ইকোনমিক্যালি হেল্প করতেছেন আমাকে, এই জন্য এই ডিভাইসটার নাম হচ্ছে ইকোনমাইজার, বুঝছেন? যা কথাবার্তা বলতেছি সব দেখবেন একটু পরে আছে আর কি, হ্যাঁ, মানে ব্লক ডায়াগ্রামে সব আছে। আচ্ছা নেন, তাহলে ইকোনমাইজার গেল, ইকোনমাইজার দিয়ে এই যে ইকোনমাইজার হয়ে এই যে ড্রামে আসতেছে একটা, ভালো করে দেখেন, মানে ইকোনমাইজার হয়ে না মানে এই ড্রাম হয়ে দেখেন কই আসে পানি, ভালো করে খেয়াল করবেন। না
তুমি দাঁড়াও রে বাবা। এই দেখো এই যে পানিগুলো আসলো, হ্যাঁ, এই পানিগুলো এই যে এই পথ দিয়ে এসে এই যে এখানে পানিগুলা, কিন্তু তার মানে এই যে এই টিউবগুলোতে পানি আছে, যেই টিউবগুলো ঝুলে আছে ওই টিউবগুলো কিন্তু কিন্তু কি নাই বলেন, পানি নাই। কিন্তু কথা কি বুঝছেন? ইরফান বুঝে নাই, ঘুমাচ্ছ কেন? যেই টিউবগুলো ঝুলে আছে ওই টিউবগুলো কিন্তু কি নাই বলেন, এই যে পাশ দিয়ে যে গায়ে লাগানো ওই টিউবগুলোতে কি আছে বলেন আমার, পানি আছে। তাহলে ওই পানিগুলো গরম হবে, গরম হয়ে যেটা হবে, গরম হইল প্রচণ্ড হিট, খুব গরম হইল, গরম হতে 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 না, হ্যাঁ জি 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 আপনি এই দেখেন। তাহলে ও করতেছে কি, এই যে স্টিম তৈরি হচ্ছে এখানে, হ্যাঁ বুঝছেন, এখান থেকে কি তৈরি হচ্ছে বলেন, স্টিম তৈরি হচ্ছে। তো যেটা করবেন ওই স্টিমগুলা এই যে এই টিউবে এসে জমা হবে, ওই টিউবে, ওই যে স্টিম ড্রাম দেখছিলাম না আমরা, ওই স্টিম ড্রাম হয়ে পানিগুলো স্টিম ড্রাম হয়ে দেখেন এই যে বাষ্প হয়ে, দেখেন এই যে স্টিম ড্রাম হয়ে এই যে ঢুকতেছে, দেখছেন, দেখবেন এই যে স্টিম ড্রাম হয়ে এইবার এই যে কী যাচ্ছে, এখান থেকে শুধু স্টিম যাচ্ছে, হ্যাঁ স্টিমগুলো কই যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না, নিচের দিকে যাওয়া মানে কি, ওই যে সেই যে পাইপগুলো ঝুলে ঝুলে আছে টিউবগুলো, ওই টিউবে শুধু কি আছে বলেন, স্টিম আছে। ঠিক আছে, না আসেন তারপরে দেখেন ভালো করে, এই যে এইখানে কি আছে বলেন, স্টিমগুলো কিন্তু এইখানে এই টিউবের ভেতরে স্টিম আছে আর কি। তো এই স্টিমগুলো কি ডিরেক্ট কি পাচ্ছে বলেন, হিট পাচ্ছে না, ডিরেক্ট কি পাচ্ছে, আবার হিট পাচ্ছে। আবার হিটের কারণ কি বলেন, সুপার হিট করতেছি আমরা, না না ফোর্স না, ফোর্স তো একটা কারণ আছে কিন্তু ফোর্স মেইন কারণ না, বুঝছেন। ওই স্টিমটাকে আবার আমি হিট করতেছি কি দিয়ে বলেন, সেই একই ফ্লেম দিয়ে আমরা হিট করতেছি, তার মানে সুপার হিট করতেছি। কেন সুপার হিট করতেছি বলেন, হ্যাঁ কারণ ওই যে আমি এই টিউব দিয়ে যে পাশের যে টিউবগুলো দিয়ে পানি আসলো, পানি থেকে সরাসরি যে স্টিম পাইলাম, ওই স্টিমগুলোতে কী থাকতে পারে, ময়েশ্চার এলিমেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট থাকতে পারে। তো ওইটাকে পুরোপুরি দূর করার জন্য, একদম পিওর আর্দ্রমুক্ত করার জন্য আমরা ওইটাকে আবার স্টিম ড্রামের মধ্য দিয়ে, এই যে অনেক টিউবের মধ্য দিয়ে আমরা রাখলাম, তো এটাকে আবার হিট করলাম, হিট করে এই সব যে স্টিম বর্তমানে আছে একদম পুরো পিওর আর্দ্রমুক্ত করে ফেলবো। এই জন্য বলা হচ্ছে সুপার হিটার, সুপার হিট করতেছে, হ্যাঁ হেভি সুপার হিট করলাম, পুরোপুরি আর্দ্রমুক্ত হইলো, আর্দ্রমুক্ত হওয়ার পর এবার একটা লাইন থাকবে, ওই জায়গা দিয়ে কী বেরোবে, এই যে সেই গ্যাস বেরোবে, হ্যাঁ পাওয়ার টু টারবাইন, এই যে সেই পাওয়ার চলে গেল আর কি, ঠিক আছে। তো টারবাইনে গিয়ে প্রচণ্ড পরিমাণে কী করবে, হিট করবে, তো কি না, টেম্পারেচারও বেশি, প্রেশারও বেশি, প্রচণ্ড হিট করবে, টারবাইন কী করবে, ঘোরা স্টার্ট করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আর্দ্র রাখলে প্রবলেম কি? আর্দ্র রাখলে আমার কোনো প্রবলেম নাই, টারবাইন ঘুরবে, ইলেকট্রিসিটি জেনারেশন হবে, কিন্তু ওই যে স্টিম ওটা কি টারবাইন হিট করবে না, হিট করবে তো। তা যদি আর্দ্র থাকে তাহলে ওই টারবাইন ধীরে ধীরে কী হবে, ক্ষয় হবে না, কী হবে বলেন, ক্ষয় হবে না। আর টারবাইন তো এরকম জিনিস না যে আপনি বাজারে গেলেন 20 টাকাটা ফ্যান দেখলেন ওইটা নিয়ে চলে আসলেন লাগাই দিন, এরকম তো না, লাখ লাখ টাকা দাম একটা টারবাইনের। সুতরাং টারবাইনটাকে ভালো রাখার দায়িত্ব পাওয়ার প্ল্যান্টের। আপনি যদি আর্দ্র স্টিম, আপনি যদি যেই স্টিমের ভিতর ময়েশ্চার কন্টেন্ট আছে ওই কন্টেন্ট দিয়ে আপনি টারবাইনকে হিট করেন, তাহলে কিন্তু কী হয়ে যাবে, ওটা করোশন হবে, মানে ক্ষয় হবে। তো এটা আমরা চাই না, যে জন্য সুপার হিটেড করে তারপরে আমরা টারবাইনে পাঠাবো। গুঁড়াগুলো আছে, পাউডার আছে, ওই পাউডারকে তো আমরা বার্ন করলাম, তো বার্ন করার পরে যেটা হবে কি, যেটা ভারী, মানে সব একদম তো সব গুঁড়া হবে না, তো এইখানে যখন আমি মানে বার্ন করবো তখন অ্যাশ তৈরি হবে না, কী তৈরি হবে বলেন, অ্যাশ তৈরি হবে। তো ওই অ্যাশকে করবো কি আমরা, এই যেগুলো ভারী অ্যাশ, যেগুলো উঠতে পারবে না অ্যাশগুলা, সেই অ্যাশগুলো নিচে পড়বে, কই পড়বে বলেন, নিচে পড়বে। ওই অ্যাশগুলোকে আমরা বাইরে একটা কিছু দিয়ে বাইরে এক্সট্র্যাক্ট করে প্রসেসিং করে সিমেন্ট ফ্যাক্টরির কাছে বিক্রি করবো আমি, বুঝতে পারছেন, সিমেন্ট ফ্যাক্টরিতে এই অ্যাশগুলো লাগে, বুঝছেন। তাহলে যেগুলো ভারী অ্যাশ সেগুলো নিচে পড়বে, নিচে পড়ে আমরা ওইটাকে কালেক্ট করে কোনোভাবে প্রসেস করে আমরা সিমেন্ট ফ্যাক্টরিকে দিতে পারি, ওরা ইউজ করতে পারে। আর যেগুলো উড়তে পারে, মানে যেই অ্যাশগুলোর ভারী মানে মানে ভার কম, সেগুলো কী করবে বলেন, উড়ে যাবে না, কী করবে, সেগুলো উড়ে যাবে। তো সেইগুলো করতেছিল কি, ওই যে এক্সজস্ট, দেখেন এখানে একটা কিছু বলা আছে, এক্সজস্ট বের করে দিচ্ছিল, এই দেখেন এই যে। তো ওই যে অ্যাশগুলো তো উঠতেছে, তাই কি না বলেন, উঠতেছে না, তো ওই অ্যাশগুলো করতেছে কি, যেগুলো ভারী অ্যাশ মানে এক্সজস্ট যেটাকে বলবো, তো এক্সজস্টগুলোকে এইখানে আবার পাঠানো হচ্ছে, আবার ব্যাকে এইখানে পাঠানো হচ্ছে, বুঝতে পারছেন, ক্লিয়ার।
তো ওইটা এই পথ দিয়ে এনে যেগুলো উঠতে পারে সেগুলো বাতাসে আমরা ছেড়ে দিব, কিন্তু বাতাসে ছাড়ার আগেও কিছু প্রসেস আছে, কারণ ওর ভিতরে কি অ্যাশ পার্টিকেল আছে না, ওই ছাইয়ের কি আছে বলেন, ছাইয়ের কণাগুলো আছে। তো আমি যদি মনে করো সারা দিন ধরে ওই অ্যাশ হচ্ছে বাইরে বের করতে থাকে, তাহলে তো একসময় এনভায়রনমেন্ট কী হয়ে যাবে, খুবই প্রবলেম হয়ে যাবে। দেখা যাবে নিঃশ্বাস নিতে গেলেও ছাই ঢুকতেছে নাকের ভেতরে, তো এটা একটা প্রবলেম। এর জন্য করাবে কি, ওই অ্যাশটাকে ডিরেক্ট করাবে না, ছাড়া হবে না, ওইটাকে কিছুটা একটা প্রসেস করে, এটাকে বলে কি জানি প্রসিপিটেটর, সম্ভবত প্রিসিপিটেটর দিয়ে ওই অ্যাশের যে অ্যাশ কন্টেন্ট ওগুলোকে সোক করে নেওয়া হয়, মানে ওইটাকে মানে নিয়ে এরপরে শুধু যে বাকিটা ওটা পাঠিয়ে দেবো আর কি আমরা, বুঝতে পারছেন? ক্লিয়ার? এইটা হচ্ছে মোটামুটি বয়লারের প্রিন্সিপাল। হ্যাঁ, মানে পুরো ব্লক ডায়াগ্রাম যা যা বললাম সব আপনি এখানে পাবেন, নিশ্চিন্তে নির্দ্বিধায় পাবেন। আসেন, প্রথমত কি কি লাগবে বলেন আমাদের কাছে, এখানে আরও ইনফরমেশন আছে ওগুলো থেকে। কারণ দেখেন, প্রথমত আমাদের একটা কোল্ড স্টোরেজ লাগবে। প্রথমে কোল এনে আপনি এখানে জমা করবেন। এখন তো এরকম না যে ভাই ফোন দিলাম কোল দিয়ে যান, এরকম তো না। তো আপনাকে মিনিমাম 1-1.5 মাসের কয়লা আপনাকে স্টোর করে রাখতে হবে, বুঝতে পারছেন? তো সেই কোল স্টোরেজ রাখলাম। এরপরে কোল হ্যান্ডলিং প্লান্ট, আমরা বলছিলাম না কোল কেমনি হ্যান্ডলিং করে। কোল হ্যান্ডলিং প্লান্ট হচ্ছে ওই যে কোলটাকে হচ্ছে মানে কয়লাগুলোকে ধুইবে, ধোয়ার পরে পরিষ্কার করবে, ক্রাশ করবে, ঠিক আছে, গুঁড়া করবে, পালভারাইজিং করবে, গুঁড়া করে তারপরে দিবে কোথায় বলেন, আস্ত কয়লা বয়লারে দিবেন না। তো ওই যে সেই কোল ক্রাশ করা, কোল পরিষ্কার করা, কোলটাকে একদম মিহি পাউডারের মতো বানায় ফেলা, পালভারাইজিং করা, সব তারপরে করে দিবেন কোথায় বলেন, বয়লারে। তো এগুলো হচ্ছে সেই কোল হ্যান্ডলিং প্লান্টের কাজ। তো বয়লারে দিলেন, বেশ ভালো কথা। আচ্ছা, তাহলে বয়লারে দেওয়ার পরে হচ্ছে ওইটা মানে আগুন ধরে দিলেন বয়লারে। আগুন ধরানোর পর ওইখান থেকে যে হিট হবে, ওই হিটটা বের হচ্ছে যে ফ্লু গ্যাসেস আকারে। ফ্লু কোত্থেকে আসছে বলেন, ফ্লাই থেকে আসছে, কি বলেন, ফ্লু, ফ্লাই থেকে আসছে হচ্ছে ফ্লু। তো ফ্লু গ্যাস কেন বলা হচ্ছে, ওই আগুনটা যে আগুন ধরাইলেন, আগুনের যে ফ্লেম, এই ফ্লেমগুলোকে নিচে নামবে না উপরে উঠবে, উপরে মানে উড়বে না, ফ্লেমগুলো উড়বে। তাহলে যে ফ্লেম উঠতেছে, গ্যাসেস মানে ওই সেই ফ্লেম, আগুনের শিখা কই যাচ্ছে বলেন, উপরে যাচ্ছে। তো এইটাকে আমরা দিব কোথায় বলেন, এই সেই সুপার হিটারে দিব। মনে পড়ে এই ফ্লু গ্যাসগুলো যখন উপরের দিকে যাচ্ছিল, তো ওই যে সাইডের যে টিউবগুলো ছিল, ওই টিউবগুলো থেকে অলরেডি স্টিম তৈরি হয়েছে। স্টিম তৈরি হয়ে কোথায় আসছে বলেন, স্টিম তৈরি হয়ে হচ্ছে সুপার হিটারে আসছে। তার মানে এই পাশ দিয়ে যাবে হচ্ছে আপনার স্টিম যাবে। বয়লার থেকে কী তৈরি হলো বলেন, ওই সাইডের টিউব থেকে স্টিম তৈরি হলো, স্টিম ড্রামে যাবে, ড্রাম থেকে যাবে কোথায় বলেন, সুপার হিটারের চেম্বারে যাবে। তাহলে যে ঝুলন্ত টিউবগুলোতে গেল আর কি। তাহলে ওইগুলোকে আবার আমি ওই ফ্লু গ্যাস দিয়েই তো কী করবো বলেন, হিট করতেছি না। ওই ফ্লেম দিয়ে একবার পানিকে সাইডের টিউব থেকে পানিগুলোকে বাষ্পে পরিণত করে সুপার হিটারে মানে সেই টিউবগুলোতে দিলাম। আবার ওই ফ্লেম দিয়েই আমি আবার সুপার হিটারে কী করতেছি বলেন, হিট করতেছি। তো সুপার হিটারে হিট করার পরে একদম আর্দ্রমুক্ত যে স্টিম, সেই স্টিম কই আসবে বলেন, এই ভালভের ভেতর দিয়ে যাবে। ভালভ বলতে কি, ভালভ হচ্ছে একটা দরজা, ভালভ হচ্ছে একটা দরজা। তাহলে ওই দরজা খুলে দিলে কী হবে, ওইখান থেকে কী আসবে, স্টিম আসবে, একদম আর্দ্রমুক্ত স্টিম আসবে। ওই স্টিম কোথায় হিট করবে, টারবাইন হিট করবে। টারবাইন হিট করলে এই টারবাইন ঘুরবে, অল্টারনেটরের সাথে সিনক্রোনাইজ করা আছে, শ্যাফট লাগানো আছে, অল্টারনেটর ঘুরবে, অল্টারনেটর ঘুরে যে ভোল্টেজ তৈরি হবে সেইটা এই যে আবার বাসবারের মাধ্যমে আমার লাইনে প্রোভাইড করা হবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। তো এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেক কিছু আছে, দেখবেন কেমনে কেমনে লাগে। আসেন তাহলে প্রথমে আমার যে বয়লারে কী কী দেওয়া লাগবে বলেন, বয়লারে তো টিউবের ভেতরে তো জ্বালানি দেওয়া হইলো, তো টিউবে কী কার লাগবে, পানি লাগবে না। তো ওই পানিগুলো নেওয়া হবে কোথায়, নিয়ারেস্ট রিভারের কাছে, নিয়ারেস্ট রিভার থেকে নেওয়া হবে। দেখবেন যে ম্যাক্সিমাম স্টিম পাওয়ার প্ল্যান্ট অবশ্যই কোনো নদীর সাইডে একটা, কারণ নদীর সাইডে ও নদী থেকেও কী নেয় বলেন, পানি নেয়, বুঝতে পারছেন? ও কী নেবে, পানি। এইখান থেকে পানি নেবে, কী করে বলেন, পানি নেবে। পানি নেবে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার। ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার কেন দেওয়া হয়েছে বলেন, কারণ ওই পানিতে শুধুমাত্র, এটাকে ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার বলে না, এটাকে মূলত ওয়াটার ডিমিনারালাইজড প্রসেস বলে। এটাকে বলে ডিমিনারালাইজড। ডিমিনারালাইজড কেন বলেন, ডিমিনারালাইজড কেন বলেন, কারণ পানির ভেতরে তো শুধু পানি নাই, বিশুদ্ধ পানি তো পানি ছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার সল্ট থাকবে, লবণ থাকবে, ক্যালসিয়াম থাকবে, হ্যাঁ, সোডিয়াম থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট পানির বাদেও অনেক কিছু আছে। তো আমরা যেটা করব, এই ডিমিনারালাইজড করা মানে হচ্ছে ওই
পানি বাদে যে কন্টেন্টগুলো আছে ওগুলোকে আমরা বাদ দিব। তাতে কী হবে, ওই পানিটা গরম করা আমাদের জন্য কী হবে, সুবিধা হবে। তো আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার দিয়ে ওয়াটারকে ডিমিনারেলাইজ করব। নেওয়ার পরে এইখানে আমরা একটা ফিড ওয়াটার পাম্প আছে, দেখেন পানি তো আর আপনি উপরে উঠবে না, বয়লার তো বিশাল বড়, আপনি উপরে উঠবে, তাহলে এখানে কী দেওয়া লাগবে, একটা ফিড ওয়াটার পাম্প দেওয়া লাগবে। তো এই ফিড ওয়াটার পাম্প দিয়ে এইখানে দেখা যায় একটা হিটার ইউজ করতেছে, ফিড ওয়াটার হিটার। কী জন্য ইউজ করতেছে বলেন, ওই পানিটাকে গরম করার জন্য। তাহলে ফিড ওয়াটার হিটার দিয়ে এই পানিটাকে নিয়ে গেলে একটু গরম করে, এখানে এই স্টেজ অল্প একটু গরম হইলো, গরম করার পর এখান থেকে নিয়ে গেলে হচ্ছে কোথায় বলেন, ইকোনমাইজার। ইকোনমাইজার কোথায় লাগানো আছে বলেন, বয়লারের গায়ে লাগানো আছে। তাহলে এই ধাপে একবার গরম করলো পানিটাকে, আবার ইকোনমাইজার দিয়ে গরম করে, ইকোনমাইজার দিয়ে বয়লারের সাথে গায়ে লাগানো, তাহলে আবার গরম হবে ইকোনমাইজারে গিয়ে, গরম হওয়ার পরে মোটামুটি ভালোই লেভেলের গরম করার পরে দেন তারপর কোথায় ইনসার্ট করে দিয়ে বলেন, বয়লার দিয়ে দেবে। তার মানে বয়লারে এখন কিন্তু একদম ফুল একদম কুল ওয়াটার গেল না, বয়লারে কিন্তু গরম পানি গেল কিন্তু। তো গরম পানি গেলে বয়লারে বাষ্প পরিণত করতে তার জন্য সুবিধা হবে। আচ্ছা এই ভাল্ব কেন দিছে বলেন তো, ভাল্ব কেন দিছে বলেন তো? ভাল্ব দিছে এই কারণে, কারণ আমার তো বিদ্যুৎ জেনারেশন কন্ট্রোল করতে হবে। আমাকে ফোন দিবে যে ভাই আপনি জেনারেশন বাড়ান, তাহলে কী করবো, ভাল্বগুলোকে বেশি খুলে দিব। আবার যদি বলে জেনারেশন কমান, তাহলে কী করতে হবে, আস্তে আস্তে ভাল্ব চেম্বারগুলোকে যাতে করে কম পরিমাণে স্টিম আসে। তাহলে সেই কন্ট্রোলটা করার জন্য কী লাগবে আমাদের এখানে, ভাল্ব লাগবে। তো এই স্টিমগুলো করবে কি বলেন, টারবাইনে কী করবে, হিট করবে। তো টারবাইনে হিট করার পর টারবাইন ঘুরলো, বুঝলাম ভালো কথা, কিন্তু ওই যে স্টিমটা গেল কই বলেন, ওই স্টিমটা গেল কই বলেন? স্টিমটা গেল হচ্ছে ওই যে এক্সস্ট স্টিম, মানে ওইটাকে একদম টারবাইন ঘোরানোর পরে যে স্টিম থাকে ওইটাকে এক্সস্ট স্টিম, ওইটাকে আমরা কী করবো বলেন, এই কন্ডেন্সারে দিব। কিসে দিব, কন্ডেন্সার কী করবে, ঠান্ডা করবে না। তাহলে কন্ডেন্সার করবে কি, ওই স্টিমগুলোকে সে কিসে কনভার্ট করবে বলেন, আবার পানি বানায় ফেলবে, স্টিম টু ওয়াটার বানায় ফেলবে, পানি বানায় ফেলবে। আপনার কাছে পাশে নদী আছে মানে পানি যে আল্লাহর দুনিয়ায় অসীম পরিমাণ এরকম না, ঠিক আছে, পানি লিমিটেড। তো আপনার যে স্টিম পাইছেন ওই স্টিমটাকে আপনি কন্ডেন্সারে দিয়ে আবার কি বানাবেন, পানি পাবেন। কিন্তু ওই স্টিমটা তার এক্সস্ট স্টিম, এক্সস্ট মানে অবশিষ্টাংশ যেটাকে বলে আর কি। তো জ্বালানির পরে যেটা হিট করলে, হিট করার পরে যে স্টিমটা এক্সস্ট স্টিম, ওইটা কন্ডেন্সারে দিয়ে ঠান্ডা করে কী বানানো হলো, পানি বানানো হলো। তাহলে ওই পানি কিন্তু গরম পানি, কারণ স্টিম গরম, এক্সস্ট সিস্টেমও কিন্তু কি বলেন গরম। কন্ডেন্সারে দেওয়ার পর তা কিসে বানানো হলো, পানিতে। পানি বানানো হলো মানে এরকম না 0 ডিগ্রি সেলসিয়াস, এরকম না, কিন্তু ওই পানিও কিন্তু কি বলেন গরম। তো যেটা করা হলো, ওই পানিটাকে আপনি কি করবেন বলেন, এই কুলিং টাওয়ারের ভেতর দিয়ে আপনি পাস করাবেন আর কি। কথা কি বুঝছেন, কার ভেতর দিয়ে পাস করাবেন, কুলিং টাওয়ারের ভেতর দিয়ে পাস করা। আমি বলতেছি কেমনি কি করে। তো এখানে সব মানে এই কন্ডেন্সার করবে কি, মানে সব স্টিমকে সে কিসে পরিণত করতে পারবে না, পানিতে পরিণত করতে পারবে না। সে অল্প কিছু পরিমাণ কিছু না কিছু স্টিম থেকেই যাবে। অনেক স্টিম আসতেছে, ম্যাক্সিমাম স্টিমকে সে কিসে পরিণত করতেছে, পানিতে। কিন্তু সব স্টিমকে সে পরিণত করতে পারবে না। কন্ডেন্সার দিয়ে কোথায় আসবে বলেন, কুলিং টাওয়ারে আসবে। কুলিং টাওয়ার করবে কি, এইবার ওকে 100% কিসে পরিণত করবে, পানিতে। কিন্তু তাও পারবে না, বুঝতে পারছেন, সে তাও পারবে না। তো কুলিং টাওয়ারে যাওয়ার পরে সে পানিতে দেওয়ার পরে আবার ওই পানিকে ঠান্ডা করে, ঠিক আছে, ওই পানিকে আবার ঠান্ডা করে এরপরে এই কোথায় দিচ্ছে বলেন, এই সেই আপনার এই যে আরেকটা পাম্প আছে, হ্যাঁ, ওই পাম্প নিয়ে আবার সেই কোথায় অ্যাপ্লাই করবে বলেন, ইকোনমাইজারের ভেতর দিয়ে আবার সে কোথায় ঢুকবে, বয়লারের ভেতর ঢুকবে। জি জি জি, কুলিং টাওয়ার থেকে আবার ঠান্ডা করে আবার এভাবে গিয়ে সে কোথায় যাবে বলেন, বয়লারের ভেতর দিয়ে। হ্যাঁ, গরম পানি পাঠাইলে সুবিধা হইতো, কিন্তু না না, শুনেন বড় প্রবলেম হচ্ছে আপনি চাচ্ছেন কি বলেন, সব স্টিমকে কিসে পরিণত করতে চাচ্ছেন বলেন, আচ্ছা নেন, ওকে। আর আপনাদের কাছে কোশ্চেন কি বলেন, কোশ্চেন আছে? শুনেন, আপনি এইখানে কন্ডেন্সার স্টিমটা কি করতেছেন, ওয়াটার বানাচ্ছেন। আপনি কি ফুললি ওয়াটার বানাইতে পারতেছেন, বা আপনি ওয়াটার বানাচ্ছেন ঠান্ডা করতেছেন, ধরেন স্টিমকে ঠান্ডা করতেছেন, আপনি বাদ দেন, এইটার কথা বাদ দেন। হ্যাঁ, আপনি শুধু স্টিমকে কি করতেছেন বলেন,
কুল করতেছেন, ঠান্ডা করছেন স্টিমটাকে। স্টিমটাকে কার ভিতরে পাস করাবেন বলেন? কুলিং টাওয়ারের ভিতরে পাস করাবেন। কুলিং টাওয়ারের ভিতরে পাস করালে কী হবে? মানে এইবার তো আগেই ঠান্ডা, কন্ডেন্সার দিয়ে কী করছি বলেন? ঠান্ডা অল্প স্বল্প করছি। তো যখন কুলিং টাওয়ারের ভিতরে পাস করাবো তখন আসলে সে মোটামুটি কিসে পরিণত হওয়া শুরু করবে বলেন? স্টিম থেকে এই পাশেও স্টিম আসতেছে, বাট কি স্টিম এটা বলেন? ঠান্ডা স্টিম। কথা কি বুঝছেন? এই পাশে কি স্টিম আসতেছে? ঠান্ডা স্টিম। ওটা কুলিং টাওয়ারের ভেতর দিয়ে যাওয়ার পরে স্টিম কিসে পরিণত হবে? পানিতে। ওই পানিকে আমরা কি করবো বলেন? এই সার্কুলেটিং পাম্পের ভেতর দিয়ে গিয়ে সে কই যাবে বলেন? এভাবে ইকোনমাইজার দিয়ে আবার বয়লার নেব। এখন কোশ্চেন বলেন, কমলে হ্যাঁ স্টিমে দিতে তো না, হবে না। কেন হবে না? কারণ স্টিম তার একবার কাইনেটিক এনার্জি হারাইছে। এটা খুব একটা ক্রুয়েশিয়াল কোশ্চেন যে ভাই মানে আমি আবার কেন পানিতে কনভার্ট করবো? আমি তো সরাসরি স্টিমটা কোথায় দিব বলেন? আবার বয়লারের সেই ওই সুপার হিটারের মধ্যে ঢুকাই দিব। শুনেন, প্রথমত কাজ হচ্ছে ওই স্টিম কাইনেটিক এনার্জি হারাইছে। কাইনেটিক এনার্জি মানে ওর যে মুভমেন্ট করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি হারাই ফেলছে অলরেডিও, বুঝছেন? তো আপনি যদি ওইটাকে আবার কি করতে চান বলেন? হিট করতে চান, আবার যদি আপনার আগের মতো করে আপনি কি করতে চান, কাইনেটিক এনার্জি দিতে চান, তাহলে ওইটাকে আবার তাকে অরিজিনাল ফর্মে ব্যাক করায় এনে তারপর আপনি কাইনেটিক এনার্জি দিতে হবে আপনার। আপনি স্টিমটাকে হিট করে আপনি আর নতুন করে আপনি কি পাবেন না বলেন? ওই পরিমাণ কাইনেটিক এনার্জি আপনি পাবেন না। স্টিমে দৌড়ানো লাগবে না, কি বলেন? স্টিমে তো ফোর্স থাকে লাগবে যাতে করে টারবাইনে হিট করতে পারে। কিন্তু আপনি যখন ওইটাকে হ্যাঁ বাড়বে, কিন্তু আপনি ওই পরিমাণ কাইনেটিক এনার্জি পাবেন না যে পরিমাণ ডিরেক্ট ওয়াটার থেকে স্টিমে গিয়ে যেই পরিমাণ কাইনেটিক এনার্জি আপনি পাচ্ছেন, বুঝছেন? তো তার মানে রিল্যাক্স, কুল। কি লাগবে না লাগবে একটু পরে দেখতেছি, আগে ওই অ্যান্সারটা শেষ করে নেই। তার মানে এইটা হচ্ছে একটা বড় মানে অ্যান্সার আর কি আপনার কোশ্চেনের, যে স্টিম একবার টারবাইনে হিট করে ফেললে ও প্রথমত টেম্পারেচার লুজ করে, দ্বিতীয়ত ওর তার চেয়ে বড় বিষয় ওর কাইনেটিক এনার্জি কী করে বলেন? লুজ করে ফেলে। হিট করে ফেলার ফলে স্লো হয়ে যায়, আর খুব বেশি কী করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। আপনি তো আবার ওকে ওইখানে পাঠাবেন, ওই পরিমাণ এনার্জি কাইনেটিক এনার্জি আপনার তাকে দেওয়া লাগবে, নতুন করে ওই স্টিম দিয়ে আপনি হিট করাতে চান। কিন্তু আপনি যদি স্টিমকেই ধরেন ওই স্টিম এখানে আসলো, এক্সস্ট স্টিম, আপনি এটাকে আবার হিট করলেন, আপনার মনে হতে পারে আবার মনে হয় কাইনেটিক এনার্জি পেলে না, অত কাইনেটিক এনার্জি অ্যাচিভ করতে পারবে না। এই জন্য যেটা করা হবে, ওই স্টিমকে আর হিট না করে ওই স্টিমকে আমরা কী করতেছি বলেন? ঠান্ডা করে পানি বানাচ্ছি, পানি বানায় আবার হিট স্টিম বানাচ্ছি, তাইলে একদম সেম আগের মতো কাইনেটিক এনার্জি আমরা পাবো। কিন্তু স্টিম থেকেই আপনি হিট করে আবার কাইনেটিক এনার্জি বানান, ওই পরিমাণ আপনি কী পাবেন না বলেন? কাইনেটিক এনার্জি আপনি অ্যাচিভ করতে পারবেন না, বুঝতে পারছেন? একটা সাইকেল পড়ে র্যাঙ্কাইন সাইকেল বলে, র্যাঙ্কিন সাইকেল বলে, ওগুলো পড়লে আরও ভালো অ্যান্সার বুঝতে পারতেন। বাট আপাতত মোটামুটি এইটুকু আপনার জন্য এনাফ। আপনার অ্যান্সার কি বলেন? কাইনেটিক এনার্জি লুজ করে ফেলে, তো কাইনেটিক এনার্জি আবার আপনি স্টিমকে হিট করে আবার কাইনেটিক এনার্জি অ্যাচিভ করতে পারবেন, বাট অত বেশি পরিমাণ পাবেন না। তো এই জন্য এটাকে ঠান্ডা করে পানি বানায় একদম প্রথম স্টেপ থেকে আবার বিগিন করলাম আমরা আপনার স্টেপ। হ্যাঁ বলেন। না না না, সব পানি আপনি তুলতে পারবেন না, বলতেছি দাঁড়ান একটু আসেন, কুলিং টাওয়ার পরে না, তাহলে বুঝতে পারবেন। সার্কুলেটিং কি একটা এক্সট্রাকশন পাম্প, কোনটা? এটা ওয়াটার পাম্প। সার্কুলেটিং মানে আপনি পানি যে উঠায় প্রথমে বয়লার দিচ্ছিলেন, এমনি এমনি পানি উঠবে? পাম্প লাগবে না, সেই পাম্প। আবার এই পানিও তো আপনার কোথায় দিবেন বলেন? বয়লারে দিবেন, তার মানে কি আপনার পাম্প লাগবে না? তো এই সেই পাম্পকে বলতেছি আবার ফিড ওয়াটার পাম্প, বা এই সেই বাকি প্রসেস পারবে না। এই সার্কুলেটিং পাম্প দিয়ে আবার পানি আবার গরম করে আবার বয়লারে দেওয়া হচ্ছে, বয়লারে দেওয়ার পরে ব্যাস মোটামুটি আগের প্রসেস আবার শুরু হলো। আচ্ছা, এয়ার প্রিহিটার কী জিনিস বলেন? বার্ন করার পরে যে গ্যাসটা পাচ্ছি ওইটাকে আমরা কি বলতেছি বলেন? ফ্লু গ্যাস। ফ্লু গ্যাস কোথেকে আসতেছে? ফ্লাই থেকে আসছে আর কি, ফ্লু গ্যাস। তাহলে এই বয়লার থেকে যে ফ্লেম তৈরি হলো, এইখান থেকে কী আসতেছে আমাদের কাছে? স্টিম সুপার হিটার আসতেছে, এইখান থেকে আসতেছে ফ্লু গ্যাস। ফ্লু গ্যাস সুপার হিটারে কিছু হিট দিল, তাই কি না? কিন্তু ফ্লু গ্যাসে তো মানে ফ্লু গ্যাস করবে কি? সুপার হিটারকে হিট করে আবার কোথায় উঠবে বলেন? উপরে উঠবে না, কারণ সুপার হিটার তো একটা টিউব মাত্র। তো ওই ফ্লু গ্যাস করবে কি? ওই সুপার হিটারের ভেতর দিয়ে উঠে আবার কই যাবে বলেন? ইকোনমাইজারকে কী করবে বলেন? হিট করবে। তাহলে এই পাশে কী আসতেছে বলেন? ওই সেই ফ্লু গ্যাসই
ইকোনমাইজার তো আবার পাশে লাগানো, তাহলে পাশ দিয়ে ইকোনমাইজারকে হিট করে আবার মানে করতে পারবে। আবার এখান থেকেও কী আসবে বলেন, সেই ফ্লু গ্যাস মানে সেই ফ্লেম, ওই ফ্লেম করবে কি আবার এখানে দিছে কি বলেন এয়ার প্রিহিটার। তো বয়লারে যে আমরা আগুন ধরাবো তার জন্য অক্সিজেন দরকার, কিন্তু আপনি যদি বাতাস বাইরে থেকে যে ড্রট ফ্যান দিয়ে আপনি যদি বাইরে থেকে শুধু বাতাস এনে আপনি ঢুকান, তাহলে বাতাসে তো ময়েশ্চার কন্টেন্ট থাকতে পারে। তো এর জন্য করবেন কি ওই ফ্লু গ্যাস দিয়ে এই ফ্লু গ্যাস দিয়ে আপনি ইকোনমাইজারকে হিট আপ করবেন, এয়ার প্রিহিটার হিট আপ করে ওই বাতাসকে আপনি গরম করে মানে পিওর জলীয় বাষ্প মুক্ত করে হট এয়ার বানায়, তারপরে দিবেন কোথায় বলেন বয়লারের ভেতর দিবেন, বুঝতে পারেন, জলীয় বাষ্প মুক্ত গেল আর কি। এবার আসেন তাহলে, আর এই যে ফ্লু গ্যাস আছে না বলেন, এই ফ্লু গ্যাস তারপরে এই এয়ার প্রিহিটারকে গরম করে তো উপরে উঠবে নাকি বলেন, উপরে উঠে কই যাবে বলেন, এই সেই আবার একটা ড্রট ফ্যান আছে, ও করবে কি এখান থেকে ওই যে ফ্লু গ্যাসগুলোকে নিয়ে আসবে বাইরে, কারণ ওই ফ্লু গ্যাস তো আর আমার বয়লারের ভেতর রেখে খুব একটা কি নেই বলেন লাভ নেই, বয়লারের ভেতর রেখে খুব একটা লাভ নেই, কারণ ওই ফ্লু গ্যাস থেকে মানে যে কার্বন ডাইঅক্সাইড যেটাকে বলে যে ইয়াটা পাচ্ছি আমি, যে ফ্লেম উঠতেছে আর কি, তো ওই ফ্লু গ্যাসটা আমরা এই ড্রট ফ্যানের মাধ্যমে কী করবো বলেন চিমনি দিয়ে বাইরে বের করে দেবো, মানে ধোঁয়া যেটাকে বলতেছে কার্বন ডাইঅক্সাইড, ওটাকে আমরা বাইরে বের করে দেবো। কিন্তু এই ডিরেক্ট আমরা কী করবো না বলেন বের করবো না, কেন বের করবো না, কারণ এর ভেতরে কী আছে বলেন ওই সেই বাষ্প, কেন অ্যাশ আছে না এর ভেতরে সে কী আছে বলেন সেই অ্যাশ আছে না, সাই আছে, আর বের করবো না। তার আগে যেটা করবো একটা প্রিসিপিটেটর নামে কিছু একটা আছে, এই যে আমাদের আগের স্লাইডে ছিল, একটু দেখাই, আচ্ছা লেখে নি তারপর দেখাচ্ছি, এটাকে বলবো হচ্ছে প্রিসিপিটেটর সম্ভবত এরকম কিছু একটা, এই দেখেন এইখানে কি আছে বলেন একটা প্রিসিপিটেটর। তো প্রিসিপিটেটর করতেছে কি এই যে ফ্লেমগুলো আছে না, ওই ফ্লেমগুলো কি করলো, এই সেই আমাদের পানিগুলোকে বাষ্প করার পর ধোঁয়া, ওই ধোঁয়া করবে কি এইটার ভিতর দিয়ে এই যে প্রিসিপিটেটর, তো প্রিসিপিটেটর করে কি ওই যে অ্যাশ যেগুলো থাকে ওই অ্যাশগুলোকে সে নিজের ভেতরে রেখে দেয়, অ্যাশগুলোকে নিজের ভেতরে রেখে দিয়ে শুধু যে ধোঁয়া থাকে ওই ধোঁয়াকে সে বাইরে বের করে দেয়। সুতরাং এইখানে কিন্তু আর কি নাই, কোনো অ্যাশ থাকলো না এখানে। সুতরাং বাতাসে এখন শুধু কার্বন ডাইঅক্সাইড দিলেও, ধোঁয়া দিলেও মানে পরিবেশ ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তো সবাই তৈরি করতেছে, কিন্তু অ্যাশ না থাকলে বাতাসটা আরও বেশি দূষণ হবে অ্যাশ থাকলে। তো অ্যাশটাকে সোক করে নিলাম যাতে করে বাতাস কম দূষিত হয়, বুঝতে পারছেন তো আপনারা। তাহলে হচ্ছে সরাসরি ধোঁয়াটাকে আমরা বাইরে পাঠাবো না। আসেন একটু কুলিং টাওয়ার নিয়ে একটা কথাবার্তা বলা যাক। কুলিং টাওয়ার কি জিনিস, তো ওই সেই এইখান থেকে কি আসতেছে বলেন স্টিম আসতেছে, আর এখান থেকে কি যাচ্ছে বলেন ধোঁয়া বা যেটাকে বলতেছে না ফ্লু গ্যাস, না এইখান থেকে ফ্লু গ্যাস, এইখান থেকে যাচ্ছে কি বলেন ফ্লু গ্যাস কোনটা, এই যে ফ্লেমটা যেটা এটা গরম করার পরে যেই গ্যাস এখান থেকে চলে যাচ্ছে ওইটাকে ফ্লু গ্যাস বলবো। আর এইটা গরম করতেছে কারকে, পানি গরম করতেছে, পানি গরম করার কারণে স্টিম তৈরি হচ্ছে, ওই স্টিম যাচ্ছে কোথায় বলেন সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবারে তা দুই জিনিস, এটা কিন্তু সেই এই যে ফ্লু গ্যাস এটা কিন্তু কি বলেন স্টিম, ফ্লু গ্যাস কাজের না, ফ্লু গ্যাস আমরা বাইরে বের করে দেবো, ফ্লু গ্যাস দিয়ে কিছু করার নাই। কিন্তু ফ্লু গ্যাসের যত হিট আছে সব হিটগুলোকে আমরা ট্রাই করব মানে রেখে দেওয়ার ট্রাই করবো, এই জন্যই এই ফ্লু গ্যাস দিয়ে ইকোনমাইজারকে গরম করতেছিলাম, এই ফ্লু গ্যাস দিয়ে আমরা এয়ার প্রিহিটারকে গরম করতেছিলাম, কারণ যত হিট আছে ওর কাছ থেকে রেখে দিয়ে তারপর শুধু ধোঁয়া কারা ছেড়ে দিব, তাহলে আমার জন্য বেশি বেনিফিটেড হবে। নতুবা আমি জ্বালানি ইউজ করলাম কিন্তু হিটকে শুধু কিসের কাজে ইউজ করতেছি বলেন, পানি বাষ্প করার কাজে ইউজ করছি, আর কোনো কাজে ইউজ করতেছি না, তাহলে ম্যাক্সিমাম হিটই কই চলে যাবে বলেন বাইরে চলে যাবে, তাহলে সেটা তো আমার জন্য ইফিসিয়েন্ট হবে না, জিনিসটা হবে কিনা বলেন হবে না। তো তার মানে ওই স্টিমটা করবেন কি আমাদের যে টারবাইন যেটা আছে ওইটাকে হিট করলো, বেশ ভালো কথা, টারবাইন হিট করার পরে এই স্টিমটা আমি আবার কই দিব বলেন, আমি তো আবার ওই স্টিমের ভিতর তো ওই স্টিম বাতাসে ছাড়বো না, কারণ ওই স্টিমটাকে আমি আবার কি বানাবো বলেন পানি বানাবো, পানি বানায় আবার আমি এখানে ঢোকাবো, তাহলে ওই সেই স্টিমটাকে এটাকে বলে এক্সস্ট স্টিম, এটাকে বলে স্টিম, আর এটা কিন্তু এক্সস্ট ফ্লু গ্যাস আর কি। হ্যাঁ, তাহলে ওই এক্সস্ট সিস্টেমটা করবো কি, এই যে কন্ডেন্সারের মধ্যে এনে কি করব ঠান্ডা করলাম, পানি হবে না কিন্তু, হ্যাঁ কী হবে না, পানি হবে না কন্ডেন্সারে, ঠান্ডা করার পরে দেন এই যে একটা মোটরের মাধ্যমে এনে এই যে এইখানে আমরা উঠাই দিব, এইখানে একটা এরকমভাবে একটা জিনিস থাকবে, মানে ওই কুলিং টাওয়ারের চারদিক দিয়ে গায়ে একটা কী লাগানো থাকবে বলেন একটা
মানে ভেতরের সাইড, ইনার সাইডে, হ্যাঁ, কুলিং টাওয়ার ইনার সাইডে এরকম করে অনেকগুলো এরকমভাবে মানে চারপাশে গায়ে গায়ে লেগে থাকবে আর কি, বুঝতে পারছেন? চারপাশ দিয়ে গায়ে এরকমভাবে কয়েকটা ইয়ার মতো লেগে রয়েছে। তো আমরা করব কি, এই স্টিমগুলোকে এই পথ দিয়ে এনে এইখানে এনে ছেড়ে দেবো আমরা স্টিমগুলো। তাহলে স্টিমগুলো কী হবে বলেন, এই জায়গা দিয়ে কী হবে, প্রচণ্ড পরিমাণ কোথায় আসবে বলেন? স্টিমের বেগ কিন্তু ভালো, স্টিম কিন্তু এখনও খুব ভালো ভেলোসিটিতে আছে। তো আমরা যখন ওইটাকে এইভাবে নিয়ে কুলিং টাওয়ারের উপর দিয়ে, কুলিং টাওয়ারের নিচ থেকে কুলিং টাওয়ারের এনে উপর উঠাই দিলাম, কুলিং টাওয়ারের চারপাশে এরকমভাবে অনেকগুলো স্লট আছে যেখান দিয়ে বেরোতে পারে। তো ওই স্টিম ওইখান দিয়ে এসে ওই জায়গা দিয়ে কুলিং টাওয়ারের চারপাশ দিয়ে গা বরাবর প্রচণ্ড স্পিডে কী করবে, নিচে নামতে থাকবে। নিচের দিকে মুখটা কোন দিকে, নিচের দিকে করে না, তাহলে স্টিমগুলো এরকম চারপাশ দিয়ে কুলিং টাওয়ারের নিচে নামতে থাকবে। আর কুলিং টাওয়ার দেখবেন নিচে দেখবেন ফাঁকা, কুলিং টাওয়ার দেখেন নিচে কিন্তু কী বলে, কুলিং টাওয়ারের ফাঁকা। তাহলে ফাঁকা রাখা হয়েছে কেন নিচে? ওপরটা কিন্তু ভরাট, কিন্তু নিচে ফাঁকা রাখা হয়েছে কেন? কারণ নিচ দিয়ে ঠান্ডা বাতাস করে আসবে বলেন উপর। কারণ নর্মালি বুঝেন তো নাকি, বাতাস তো কী করে, গরম বাতাস নিচে নামে আর ঠান্ডা বাতাস গরম হয়ে কই চলে যায় বলেন, উপরে যায়, বুঝছেন তো? তাহলে এই যে কুলিং টাওয়ারের নিচে কী রাখা বলেন, ফাঁকা রাখা। তাহলে এইখানে নর্মাল ন্যাচারালি জায়গাতে কী ঢুকবে বলেন, বাতাস ঢুকবে, ঠান্ডা বাতাস। তাহলে নিচ দিয়ে কী আসতেছে বলেন, ন্যাচারালি ঠান্ডা বাতাস আসতেছে, আর ওপর দিয়ে কী আসতেছে বলেন, গরম সেই বাষ্প মানে স্টিম আসতেছে। তাহলে ওই দুইটা মিলাই কী হবে বলেন, দুইটা মিলায় এই স্টিমগুলো কিসে পরিণত হয়ে যাবে বলেন, পানির ফোঁটাতে পরিণত হবে। কিসে পরিণত হবে বলেন, পানির ফোঁটা। তাহলে ওই পানিগুলো ধীরে 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 এই যে এখানে একটা বেসিন টাইপের কিছু একটা থাকবে, ওই বেসিনে এসে পানির ফোঁটাগুলো আস্তে আস্তে ধীরে 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 সব জমা হবে। কথা কি বুঝছেন? দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ কুলিং টাওয়ার। ক্লিয়ার? কুলিং টাওয়ার একটা বেস্ট ন্যাচারাল সিস্টেম আর কি, যে ওপর দিয়ে কী আসতেছে বলুন, প্রচণ্ড পরিমাণে স্টিম আসতেছে, আর নিচ দিয়ে কী বেরোচ্ছে ঠান্ডাও, দুইটা মিলাই সে কী হবে, পানিতে পরিণত হবে। বুঝছেন? পানিতে পরিণত নিচে কী থাকবে, একটা কুলিং টাওয়ারের নিচে এই যে বেসিন টেসিন আছে, এই যে এখানে একটা বেসিন টেসিন রাখা হবে, ওই বেসিনে কী থাকবে বলেন, পানি কী হবে বলেন, জমা হবে। এখন ওই পানিকে আবার কোথায় পাঠাতে হবে বলেন, বাজারে পাঠাতে হবে না? কেমনে পাঠাবেন বলেন? ওই বয়লার থেকে আপনি পানি নিয়ে কী করলেন বলেন, পানি নিয়ে এই যে কুল ওয়াটার দেখেন, ঠান্ডা পানি, এই যে মানে ওই বেসিন থেকে যে পানি জমা হলো কুলিং টাওয়ারে ঠান্ডা করার পরে ওই পানি একটা ফ্যানের মাধ্যমে, মানে ফ্যান না কি জানি, পাম্পের মধ্যে দিয়ে ওই পানিটাকে আপনি এভাবে এনে এইখান দিয়ে আপনি কী করেন বলেন, কন্ডেন্সারে মূলত দেওয়া হয় না, বুঝছেন? ধরেন এই কন্ডেন্সারটা এরকমভাবে বানানো হয়, দেখেন তো ধরেন এইটা হচ্ছে আপনার সেই কন্ডেন্সারের পাইপ, সায়েন্সটা বুঝেন, হ্যাঁ, যে কী জিনিস। ওকে, আসেন। আর এইটা হচ্ছে এই পাশ দিয়ে কী ঢুকবে বলেন, এক্সস্ট সিস্টেম ঢুকবে। কোন জায়গার স্টিম বলেন, এই জায়গার যে এক্সস্ট সিস্টেম, এই জায়গার, হ্যাঁ, এই জায়গার এক্সস্ট সিস্টেম মনে করেন এই পাইপ দিয়ে, যে এই পাইপ দিয়ে এখানে ঢুকতেছে, এখানে এভাবে ঢুকতেছে আর কি। তো ওই পাইপটা এখানে সে এভাবে গিয়ে এক্সস্ট সিস্টেম এভাবে গিয়ে এইখান দিয়ে এরপরে যাবে কে বলেন, কুলিং টাওয়ারে পাঠিয়ে দেবো এটাকে, ওইটাকে যে এই পথ দিয়ে কুলিং টাওয়ারে পাঠিয়ে দিলাম। কুলিং টাওয়ার দিয়ে যাওয়ার পরে ওই স্টিম কিসে পরিণত হবে বলেন, পানিতে পরিণত হবে। ভালোই হবে, ভালোই অ্যামাউন্ট অফ পানি, বুঝলেন? শুনেন, ধৈর্য ধরেন, দেখেন বাতাস টাতাস লাগবে, বাতাস কেমনে যায়, তাই বাতাস যাবে না, বাতাস কেমনে যাবে না, বাতাস কুলিং টাওয়ারের নিচে কি রাখা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে না, মনে করেন উপরে হচ্ছে আশপাশ দিয়ে করে বাতাস ঢুকতে পারবে না, শুধু নিচে ফাঁকা রাখে, তার নিচের কই বাতাস, ঠান্ডা বাতাস কই চলে যাবে বলেন, ঠান্ডা বাতাস ঢুকবে নিচ দিয়ে, কীরকম বলেন, বাতাস ঢুকবে নর্মালি। আপনি চিন্তা করেন, আপনি পুরো একটা দরজার লাগাই দিচ্ছেন দরজাটা, তাহলে দরজার নিচ দিয়ে যদি আপনি খেয়াল করেন, তাহলে ওইখান থেকে নর্মালি দেখবেন হাত রাখবেন, ন্যাচারালি কী বাতাস বলেন, ঠান্ডা, ওই সেই সিস্টেম আর কি, তো ন্যাচারালিও বাতাস আসবে আর কি। হ্যাঁ, নেন, তাহলে ওইখান থেকে যে পানিগুলো ওই এক্সস্ট সিস্টেম যেটা আছে ওইটা পানিতে কনভার্ট, মানে কুলিং টাওয়ারে যাওয়ার পর কিসে পরিণত হলে বলেন, পানিতে কনভার্ট হলে, পানিতে কনভার্ট হলে ওই পানিটাকে আমরা দিব কোথায় বলেন, ওই পানিটাকে আমরা একটা পাম্প দিয়ে আবার কার ভেতর দিয়ে পাস করাবো বলেন, কন্ডেন্সারের ভেতর দিয়ে কিন্তু পাস করাবো না, যেটা করবো এই পানিগুলো, এই পানিটা হচ্ছে আমরা আবার কিসে পাঠাবো বলেন,
বয়লারে পাঠাবো। তাহলে করবো কি, এইরকম কন্ডেন্সারের গা দিয়ে আমরা কি করবো বলেন, একটু ভুল বলেছিলাম, এইটা অন্য কাজ হবে আর কি। হ্যাঁ দেখেন, তাহলে কন্ডেন্সারের গা দিয়ে হচ্ছে আমরা এভাবে পানিটাকে আমরা কন্ডেন্সারের গা দিয়ে আমরা আবার উঠাবো আর কি, বুঝতে পারছেন? এই যে কন্ডেন্সারের গা দিয়ে এভাবে এনে কন্ডেন্সারের আশপাশ দিয়ে করে বলেন তো এই জায়গায় তাহলে পানি মোটামুটি হিটেড আপ হবে, কিন্তু ওই যে পানি ঠান্ডা হয়ে ড্রপ করে নিচে পড়লো, ওই পানিটাকে আমরা এই কন্ডেন্সার দিয়েই আবার কি করতে পারবো বলো, হিটেড করতে পারবো। কেমনে হিটেড করতে পারবো? কারণ এই পানিতে কি স্টিম আসতেছে, গরম স্টিম। তাহলে গরম স্টিম ফ্লো হচ্ছে কোন জায়গা দিয়ে বলেন, এই যে কন্ডেন্সারের ভেতর দিয়ে কি ফ্লো করতেছে, এই যে গরম স্টিম ফ্লো করতেছে। আর ওই যে কুলিং টাওয়ারে দেওয়ার পরে যে ঠান্ডা পানি আসতেছে, ওই পানি আমরা কি করতেছি, ওই কন্ডেন্সারের গা দিয়েই তো আমরা কি করাচ্ছি, ফ্লো করাচ্ছি। তার মানে ওই পানি মোটামুটি কী হবে বলেন, গরম হবে। কার থেকে বলেন, কন্ডেন্সারের থেকেই কী হবে বলেন, গরম হবে। আচ্ছা, দিস ইজ সায়েন্স। সুতরাং ডিজাইনটা সায়েন্টিস্ট এমনভাবে ডিজাইন করছে যাতে করে এক্সট্রা মানে যতভাবে হিট কাজে লাগানো ততভাবে আমরা কাজে লাগাইছি। প্রথম এক্সস্ট সিস্টেম দিয়ে ঠান্ডা করলাম, ওই ঠান্ডা যে করতেছি এইখানে তো গরম আছে, ওই গরমটাকে আমি আবার এই ঠান্ডা পানির ওইখানে কন্ডেন্সারের চারপাশ দিয়ে প্রবাহিত করে আমি কাজে লাগাই হচ্ছে ওয়াটার গরম করে, দেন আমি কোথায় পাঠালাম বলেন, এই যে আমাদের সেই বয়লারে পাঠাই দিলাম আর কি। বুঝছেন তো ব্যাপারটা, সিস্টেমটা? তো এই হচ্ছে। হ্যাঁ জি, কোশ্চেন বলেন। হ্যাঁ ও দাঁড়ান, এখন শোনেন, এখন যেটা করতে হবে সে ইয়ার কথা তো বলতে ভুলে গেছি, আসেন। ওকে, এখন এইখান থেকে যে স্টিম বলছিলাম এরকম করে চারপাশ দিয়ে কি থাকে, এরকম করে চারপাশ দিয়ে এরকম করে ধরেন, এরকম করে চারপাশ দিয়ে আছে। তো স্টিম তো নিচে নামবে না, কি বলেন? আর নিচ দিয়ে কি ঢুকতেছে বলেন, নর্মালি ন্যাচারালি বাতাস যাচ্ছে, দুইটা মিলে কি হবে, পানিতে পরিণত হবে। কিন্তু সব স্টিমকে কি সে পানিতে পরিণত করতে পারবে বলেন? না, সব স্টিমকে কিন্তু সে পানিতে পরিণত করতে পারবে না। কিছু স্টিম বাতাসে কি হবে বলেন, উড়ে চলে যাবে। এই যে উড়ে চলে যাচ্ছে, সব স্টিমকে তো আপনি কি সে বানাতে পারবেন না, পানিতে কনভার্ট করতে পারবেন না। এজন্য দেখবেন উপর দিয়ে একদম বিশাল বড় ধোঁয়া বেরোচ্ছে। ভালো করে বুঝবেন, এইটা কিন্তু কি বলেন, এইটা হচ্ছে ধোঁয়া, আর এইটা হচ্ছে কি বলেন, স্টিম, বাষ্প, জলীয় বাষ্প। এইটা পরিবেশের জন্য ক্ষতিকারক, কিন্তু এইটা পরিবেশের জন্য কি না, ক্ষতিকারক না। কারণ আপনি তো সব পানি কিসে বানাতে পারতেছেন, আবার কনভার্ট করতে পারছেন না। তার মানে নদী থেকেও কি করা লাগবে বলেন, আপনার পানি উঠানো লাগবে, নদী থেকেও পানি উঠানো লাগবে। আর মানে আর কুল করে যতটুকু আপনি স্টিম থেকে আবার পানি বানাইতে পারেন, এক্সট্রা পানি তো আপনার কোথা থেকে নেওয়া লাগবে তাহলে বলেন, ওখান থেকে নেওয়া লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে শীতের বাষ্প না, এই যে আমরা করি না, দেখবা যে এই যে পানি ফুটাই না, জলীয় বাষ্প বেরোয় না, ওইটাই বলেন। তো কই থেকে পানি যাবে, ওই পরিমাণ পানি আপনি খাবার পানি থেকে তুলবেন? এই ব্রয়লার কিন্তু মানে ছোটখাটো জিনিস, আপনি জানেন বিশাল বড় পানি কিন্তু, বুঝছেন? আপনি যদি ন্যাচারাল পানি না নেন আপনার খরচ আরো বেশি, আপনার মোটর চালাইতে হবে, বিশাল বড় পাম্প চালাইতে হবে। আপনি তো একবার এরে কিনতে আপনি গরিব হয়ে যাচ্ছেন বলেন। আপনি যদি আবার মনে করেন যে পাম্প দিয়ে ন্যাচারালি আপনি কি করতে চান বলেন, তাহলে বিগ প্রবলেম ব্রো। হ্যাঁ, কতগুলো ভিজিট, কোরিয়া করলাম, বাংলাদেশে করলাম, আর কত জায়গা করবো কম। বাংলাদেশে আশুগঞ্জে গেছি, গোপালগঞ্জেরটাই গেছি, তারপরে আরো কয়টা জানি, আরো এই যে কড্ডায় গেছি। ঠিক আছে, বলেন। এত কিছু শিখতে পারবেন না পাওয়ার প্ল্যান্ট ভিজিট। যদি আপনি এগুলো আগে জেনে যান তাহলে আপনি পাওয়ার প্ল্যান্ট ভিজিটটাকে এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যেগুলো না জেনে আপনি পাওয়ার প্ল্যান্টে যাননি, ইউ আর ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট ফুল। হ্যাঁ, কিগুলো বানায় রাখছে এগুলো জেনে গেলে পাওয়ার প্ল্যান্ট আপনি খুব এনজয় করতে পারবেন। না, এটা তো থিওরি পড়ছিলাম তো, এটা এখানেই যায়
তাহলে আমি ম্যাচ করাইতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল দেখে থিওরি শিখতে গেলে কিচ্ছু বুঝবেন না। দেখবেন যে এই জন্য ইলেকট্রিশিয়ানরা কিন্তু ভালো থিওরি বুঝে না, কিন্তু আপনি যদি থিওরি জানেন, আপনি প্র্যাকটিক্যালে যান, প্রত্যেকে আপনি এনজয় করতে পারবেন। বলেন এখন কোরিয়া অনেক পার্থক্য, আমরা পাওয়ার প্ল্যান্টের রিলেটেড বলেন। ভাল্ব, এখানে বিদ্যুৎ জেনারেশন কন্ট্রোল একমাত্র কি করতে পারে বলেন? ভাল্ব কন্ট্রোল করতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড। আমার কত ডিমান্ড লাগবে সেটা ফোন করেও জেনে নিতে পারে, অথবা বর্তমান যে আধুনিক টেকনোলজি আসছে আমার জেনারেটিং সিস্টেম কতটুকু ডিমান্ড করতেছে এটা আমি অটোমেটিক্যালি সেট করে অটোমেটিক্যালি বুঝতে পারবো এবং অটোমেটিক্যালি ভাল্ব কন্ট্রোল করা যাবে। বলেন। হ্যাঁ ঢুকতে সমস্যা নেই তো, না স্টিম থেকে যাচ্ছে তো, স্টিম তো বাল্বের হোক সমস্যা নেই, ওই পরিমাণ ক্যাপাবিলিটিস আছে, ওইটা নিয়ে আপনি প্যারা নিয়েন না, ঠিক আছে? ওই পরিমাণ প্যারা নিয়েন না। বাট নর্মালি অন করা হলে বাল্বকে খুলেই রাখা হয়, রান করে বাল্বকে বন্ধ করে রাখলে তো পাওয়ার প্ল্যান্ট বাস্ট হয়ে যাওয়ার মতো একদিন রান করলে, তাই কি না? তো ওইরকম হবে না, বুঝছেন? বাল্ব হ্যাঁ, ব্ল্যাক আউট সিস্টেমটা হচ্ছে এটা অন্য সময় আলোচনা, এটা অনেক ডিটেইলসে আলোচনা করতে হবে। এটার প্রবলেম ফ্রিকোয়েন্সির মিসম্যাচের কারণে হয়, ফ্রিকোয়েন্সির কারণে এই ব্ল্যাক আউট হয়। তাহলে আপনাকে যেটা বলা হয়েছে এই যে এইগুলো আছে আমাদের কাছে মোটামুটি কোল পাওয়ার প্ল্যান্ট, কোল টাইপ ডিফারেন্ট কোল ইউজ করা হয় কয়লা, একটা আছে যে অ্যান্থ্রাসাইট, সাববিটুমিনাস, হ্যাঁ। তো এগুলো হচ্ছে যে বড় পুকুরিয়া কয়লার খনি, তারপর রামপালে এই কয়লা দিয়ে কাজে লাগায়, হ্যাঁ, 1320 মেগাওয়াট, পায়রাও 1320 মেগাওয়াট, মাতার বাড়ি যেটা 1200 মেগাওয়াট, সেটাও কি বলেন কোল পাওয়ার প্ল্যান্ট, মানে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট।